15 থেকে এবার ঘড়ির কাঁটাটা 20-র দিকে এগোতে থাকলো আস্তে আস্তে। মা যেন এবার অতিষ্ঠ হয়ে উঠেছে। উমা মাসি, রুদ্রমেশও প্যান্ডেলের দিকে চলে গেছে। মা মনে মনে ভাবছে, আর কতক্ষণ রে বাবা, না এরা আর শুধরবে না। সৌম্য ঘড়ির দিকে দেখলো। প্রথম দিকে খুব বিরক্ত লাগতো, এখন আর ততটা লাগে না। এত বছর ধরে ওয়েট করে করে অভ্যাস হয়ে গেছে ওর। কোথাও বেরোলেই অন্তত আধ ঘন্টা ওয়েট করতেই হয়। কিন্তু মা এবার বিরক্ত হয়ে উঠেছে, বলল, আরে বাবা, মোটে তো আমরা 10-12 জন, তার জন্য কি ঠাকুরমশাই সারাদিন বসে থাকবে নাকি? সবাই তো চলে গেল, ওরা কি করছেটা কি? সৌম্য বলল। সোমা শাড়ি পরছে মনে হয়। মা এবার আরো বিরক্ত হয়ে বলল, শাড়ি? তাহলে তো আরো 1 ঘন্টা আগে সাজগোজ শুরু করা উচিত ছিল। শাড়ি পরে হাঁটতে পারে না, চলতে পারে না। ধুর, এবছর অঞ্জলি আর ওদের কপালে নেই। সৌম্য একটু মুচকি হেসে বলে, আজকের দিনে আপনি আর মাথা গরম করবেন না মাসিমা। মা এবার গজগজ করতে করতে বলল, মাথা কি আর এমনি এমনি গরম হয়? যেখানেই যাবে সেখানেই লেগ। তুমি একটু দেখো তো ওদের সাজগোজ শেষ হলো কিনা। এত বড় হয়ে গেল, একজনের বিয়ে হয়ে গেল, আরেকজনের বিয়ে হবে কিছুদিন পরে, এখনো এই এক বদভ্যাস আর গেল না। সৌম্য একটা ছোট্ট শ্বাস ফেললো। বিয়েটা কি আর সত্যি সত্যি হবে? তারপর রাস্তার মোড় থেকে বাঁকটা নিয়ে গলির ভেতর ঢুকলো। মনে মনে জানে অন্তত আধ ঘন্টা আগে ওদের রেডি হওয়া হবে না। 3-4টে বিল্ডিং পার হতে হবে। রাস্তাটা পুরো ফাঁকা, শুধু একজন দাঁড়িয়ে এদিক ওদিক দেখছে। সৌম্য মনে মনে ভাবলো, নতুন বায়ার হবে হয়তো, অ্যাপার্টমেন্ট দেখতে এসছে। এই হাউসিং কমপ্লেক্সটা সবে হয়েছে, বিশাল এরিয়া, অত্যন্ত সুন্দরভাবে প্ল্যান মাফিক সবকিছু করা, পরিষ্কার পরিচ্ছন্ন চারদিক। তবে এখানকার রাস্তা, বিল্ডিং সবগুলোই কেমন যেন একরকম দেখতে। তাই প্রথম প্রথম কেউ এলে চিনতে একটু অসুবিধা হয়। রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকটার কাছাকাছি আসতেই লোকটা নিজে থেকেই সৌম্যকে বলে উঠল, শুভ অষ্টমী। সৌম্য হেসে প্রতি উত্তরে জানালো, শুভ অষ্টমী। এবার লোকটা সৌম্যর দিকে একটু এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, ব্লক বিটা ঠিক কোন দিকে বলতে পারবেন? মানে সব কিরকম একরকম লাগছে তো, ঠিক চিনতে পারছি না। আর একটা লোক পর্যন্ত নেই যে জিজ্ঞাসা করব। কি ফাঁকা রে বাবা। সৌম্য বলল, হ্যাঁ, আসলে নতুন হয়েছে তো কমপ্লেক্সটা, এখনো লোকজন প্রায় আসেনি বললেই চলে। আর যে কয়েকটা ফ্যামিলি এসেছে সবাই এখন অঞ্জলি দিতে প্যান্ডেলে চলে গেছে। ও হ্যাঁ, এটাই ব্লক বি। লোকটা এবার একটা স্বস্তির শ্বাস ফেলে বলল, যাক বাবা, কখন থেকে ঘুরছিলাম। চিনতে একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু কি সুন্দর বানিয়েছে তাই না? বাহ, তা এখানে ফ্ল্যাটের দাম নিশ্চয়ই বেশ বেশি, কি বলেন? সৌম্য মাথা নাড়ে। হ্যাঁ, তা তো একটু। আচ্ছা, আপনি কত নম্বর বিল্ডিং? কি গো সৌম্য, কি বললো কি ওরা? আর কতক্ষণ লাগাবে? গলির বাঁকের ওদিক থেকে মাসিমার গলা কানে গেল সৌম্যর। সৌম্য লোকটাকে বলল, একটু আসছি, হ্যাঁ দাঁড়ান। বলে উল্টো দিকে কয়েক পা এগিয়ে গেল। টুংটাং করে একটা শব্দ হলো লোকটার মোবাইল ফোনটায়। লোকটা পকেট থেকে ফোনটা বার করে কি যেন দেখলো। অবাক আর খুশি হলো একই সঙ্গে। একেই বলে কপাল, কাজটাও করতে হলো না আর টাকাটাও পেয়ে গেল। এদিকে সৌম্য দেখলো মাসিমা বাঁক ঘুরে সৌম্যর দিকেই আসছেন। মুখ দেখেই বোঝা যাচ্ছে রেগে আগুন। মুখে বললেন, দাঁড়াও, আমি দেখছি। তারপর সৌম্যকে পাশ কাটিয়ে এগিয়ে গেলেন। সৌম্য মনে মনে প্রবাদ গুনল, আজকে দুই মেয়ের কপালে শনি নাচছে। রাগ আর জেদ এই দুটোই এই ফ্যামিলিতে প্রবল। এই বকাঝকার মধ্যে যাওয়ার কোনো ইচ্ছে নেই ওর। ভাবলো বরং লোকটাকে অ্যাড্রেসটা দেখিয়ে দিই। অনেকক্ষণ ধরে বেচারা ঘুরে বেড়াচ্ছে বোধহয়। এদিক ওদিক তাকিয়ে লোকটাকে দেখার চেষ্টা করলো। তারপর একটু অবাক হয়ে গেল।
কেউ কোথাও নেই, রাস্তাটা একেবারে ফাঁকা। এদিকে রাগে গজগজ করতে করতে মা বিল্ডিং এর ভেতরে ঢুকতেই, সোমা, সোমা, রিমা, সৌম্য, শিগগিরই এসো, কি সর্বনাশ হলো। সকালবেলা ঘুম থেকে উঠে একটা হাই তুললো অর্ণব। আজকে কোথাও যাওয়ার নেই, তাই তারাও নেই, কদিন এখানেই থাকবে, তারপর সময় বুঝে অন্য কোথাও চলে যাবে। অলস পায়ে বাথরুমে এসে ঢুকলো। অটোমেটিক টুথব্রাশটা মুখে গুজে সামনের বড় আয়নাটার দিকে তাকালো। আয়নাটার ডান দিকের প্যানেলে একটার পর একটা নিউজ, মেসেজ, মেল ফুটে উঠছে। পড়তে পড়তে প্রায় রোজকার মতোই মুখে বিরক্তি ফুটে উঠছে অর্ণবের। হঠাৎ একটা লেখায় চোখ আটকে গেল ওর। আঙ্গুলের একটা বিশেষ ভঙ্গিতে লেখাটা পজ করলো সে। তারপর আয়নার ডান দিকের প্যানেলে স্থির হয়ে যাওয়া লেখাটা ভালো করে পড়লো। বেশ অবাক লাগছে তার। সে যে এখানে আছে সেটা তো কারো জানার কথা নয়। অবশ্য লেখার বিষয়বস্তুটাও কিছু কম অবাক করেনি তাকে। ভুরু কুঁচকে ভাবছিল অর্ণব কি করা যায়। হঠাৎ বিপ বিপ শব্দে চিন্তাটা ভেঙে গেল। টুথব্রাশের দাঁত মাজার সময় শেষ হয়েছে। বাথরুম থেকে বেরিয়ে কফি মেশিনে টাইমার সেট করে জানলা দিয়ে বাইরে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। কি আর দেখবে, খালি জঙ্গল আর জঙ্গল, তবে কংক্রিটের, বাড়ি ঘরে আর মানুষের। হাউস সার্ভিস মেশিনটাকে বলতে জানলাগুলো বন্ধ হয়ে গেল। বন্ধ জানলার পাল্লাগুলোর উপর ফুটে উঠল সত্যিকারের জঙ্গলের ছবি। বাইরে থেকে আসা শহরের ব্যস্ততার শব্দ মুছে গিয়ে আস্তে আস্তে ফুটে উঠল পাখির, নদীর, জলরাশির শব্দ। একটা দীর্ঘশ্বাস ছাড়ল অর্ণব। কি ভেবেছিল আর কি হলো। সকালে যে লেখাটা একে অবাক করেছিল সেটা এবার মাথা থেকে ঝেড়ে ফেলে এই মিথ্যে সাজানো পৃথিবীতে ডুবে যাওয়ার চেষ্টা করল। এত সহজে মানুষকে বিশ্বাস করা যায় না, কোনো ফাঁদও হতে পারে, কিন্তু সেটা হওয়ার আগে একটা সম্ভাবনার কথা বিদ্যুতের মতো মাথায় খেলে গেল। তাহলে কি অনেক দিন আগে হারিয়ে যাওয়া আশাটা চোখে কিলিক দিয়ে উঠল অর্ণবের। একটা শেষ চেষ্টা করে দেখবে নাকি? তাছাড়া খবরটা পাওয়ার পর একবার অন্তত যাওয়া দরকার, আগেরবার তো যায়নি। বেডরুমে এসে অর্ডার সার্ভিসিং মেশিনটা হাতে তুলে নিল। তারপর প্লেনের টিকিট বুক করতে বলে দিল মেশিনটাকে। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 4 নম্বর টার্মিনাস থেকে ওয়াকালেটার ধরে এলিভেটরের সামনে এসে দাঁড়ালো যখন, তখন সবটাই বেশ অচেনা লাগছে। এয়ারপোর্টের সঙ্গে কানেক্টেড আন্ডারগ্রাউন্ড মেট্রো ধরে নির্দিষ্ট স্টেশনে পৌঁছে এসকেলেটর দিয়ে মাটির ওপরে উঠে এতদিন পরে প্রথম শহরটাকে চোখে দেখল সে। চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে দেখলো একবার, তারপর ভাবলো সেই একই জঙ্গল আর জঙ্গল। জল তেষ্টা পাচ্ছে। পাশের ভেন্ডিং মেশিনটার দিকে এগিয়ে গেল সে। জায়গা মতো কারেন্সি ইনপুট করতেই ঠান্ডা জলের একটা ক্যান বেরিয়ে এলো। ওখানে দাঁড়িয়েই জলটা ঢকঢক করে খেয়ে ফেলল অর্ণব। আহ, শান্তি। এবার পাশের কাউন্টার থেকে ট্যাক্সির পাস নেওয়ার মিনিট 5-এর মধ্যেই তার জন্য ধার্য ট্যাক্সিটা এসে দাঁড়ালো। একটু সংকোচের সঙ্গে নিচু হলো অর্ণব। ড্রাইভার আছে তো নাকি? যাক বাবা, ড্রাইভারওয়ালা ট্যাক্সি। আজকাল তো অনেক গাড়ি অটোমেটেড, যদিও অনেকেই বলে মেশিনের থেকে নাকি মানুষেরই ভুল হওয়ার চান্স বেশি, তাও অর্ণব ঠিক ভরসা পায় না।
মানুষ ড্রাইভারকেই বেশি বিশ্বাস করে ও। বিশ্বাস জিনিসটা কি অদ্ভুত, তাই না? ড্রাইভার হাসি মুখে বলল, ওয়েলকাম টু কলকাতা স্যার, শুভ সপ্তমী। একটু যেন চমকে উঠল অর্ণব। আজকে সপ্তমী? তারপর সামলে নিয়ে বলল, ওয়েলকাম নয়, ওয়েলকাম ব্যাক বলুন। শুভ সপ্তমী। ড্রাইভার এবার জিজ্ঞাসা করলো, আপনার লাগেজ স্যার, কার স্টোরেজটা ওপেন করব কি? অর্ণব মুখে কোনো উত্তর দিল না, শুধু তার কাঁধে ঝোলানো ছোট জামা কাপড়ের ব্যাগটা ইশারায় দেখিয়ে ট্যাক্সিতে উঠে বসলো। ফ্লাইট ধরার আগের রাত্রিরে ঘুম আসেনি, তাছাড়া প্রচুর ড্রিঙ্কও করেছিল। বারবার জল তেষ্টা পাচ্ছে এখন, মাথাটাও ধরে আছে। সব মিলিয়ে ক্লান্তিতে ভেঙে পড়ছে শরীরটা। কলকাতায় পুজোয় উপচে পড়া দেশি বিদেশি লোকজনের ভিড়, গান, লাউডস্পিকার, আলো, বয়স্ক থেকে বাচ্চা সবার দল বেঁধে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া। মাঝে মাঝে উঁচু উঁচু প্যান্ডেলের চূড়া, চারদিকে হাসাহাসি আর চেঁচামেচি, খাওয়ার দোকান, নানা স্ট্রিট ফুডের গন্ধ শুকতে শুকতে একটা ভালো লাগায় মনটা ভরে গেল। যে শহরটা একটু আগে অচেনা মনে হচ্ছিল, আবার যেন চেনা চেনা ঠেকছে। অনেকটা বদলে গেলেও এই যে উৎসবে আনন্দে সবার একসঙ্গে মেতে ওঠা, এটা যেন একই রয়ে গেছে এখন। এত কিছুর মধ্যে কখন ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল নিজেও জানে না। ঘুমের মধ্যেই মনের মধ্যে ভেসে উঠছে পুজোর টুকরো টুকরো দৃশ্য। সেই ছোটবেলায় পাঞ্জাবি পাজামা পরে মা বাবা দাদু দিদার হাত ধরে পাড়ার প্যান্ডেলে অঞ্জলি দিতে যাওয়া, আরেকটু বড় হয়ে বন্ধুদের সাথে, তারপর আবার আরো বড় হয়ে। চমকে জেগে উঠল অর্ণব। মসৃণ রাস্তার উপর হঠাৎই গাড়িটা ব্রেক কষেছে। তাকে চোখ খুলতে দেখে ড্রাইভার বলল, স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার দাদা একটু আটকে পড়েছে রাস্তায়। পুজোর সময় বুঝতেই পারছেন, আমি এদিকেই যাচ্ছি শুনে আমাকে লিফটের জন্য রিকোয়েস্ট করলো। আপনি যদি পারমিশন দেন, ও মানে আমার পাশের সিটটাতে বসেই চলে গেল। অর্ণব উত্তর দিল, ইটস ওকে, আমি তো একাই আছি, তুলে নিন। থ্যাংক ইউ স্যার, আপনি কমপ্লেন করলে আমার চাকরিটা। নো প্রবলেম। বলে আবার চোখ বুঝল সে। গাড়ির দরজাটা খোলা আর বন্ধ হওয়ার শব্দ কানে গেল। ট্যাক্সিটা আবার চলতে শুরু করেছে। চোখ দুটো লেগে এলো অর্ণবের। যেমন শরতের সারা আকাশে টুকরো টুকরো সাদা মেঘ ছড়িয়ে থাকে, সেরকমই অর্ণবের সারা মনে ছড়িয়ে আছে পুজোর টুকরো টুকরো স্মৃতি। শরতের সাদা মেঘের সাথে সাথে কয়েক টুকরো কালো মেঘও কি দেখা যায় কখনো সখনো? কাশফুল দেখতে ইচ্ছে করলো ওর। শহরে পুজোর আনন্দ আর বাতাসে পুজোর গন্ধ থাকলেও কাশফুল নেই। আগে তাও কিছু শিউলি দেখতে পেত, এখন সেটাও আর চোখে পড়ল না। একই সঙ্গে ভালো লাগা আর খারাপ লাগার মিশ্রণে ভরে আছে মনটা। চেনা যান্ত্রিক গলার শব্দে আবারও ভেঙে গেল অর্ণবের ঘুম। দরজায় লাগানো ছোট্ট যন্ত্রটা থেকেই আসছে শব্দটা। এবার ট্যাক্সির অটোমেটেড দরজা আপনা থেকেই খুলে গেল। ড্রাইভারকে একটা থ্যাঙ্কস জানিয়ে নেমে পড়ল অর্ণব। ড্রাইভারের পাশের সিটে লোকটা বসে আছে এখন। অর্ণব দেখল সবটাই একই রকম আছে এখানে। মহানগরের অন্যান্য জায়গার আমূল পরিবর্তন হলেও এই সব জায়গা খুব চট করে পরিবর্তন হয় না। ঘড়িটার দিকে তাকালো, 3টে বাজে। তারপর সাবধানের মার নেই ভেবে সামনের ঘুপচি গলিটার ভেতর ঢুকে গেল সে। ট্যাক্সির সামনের সিটে বসা লোকটা অর্ণবের চলে যাওয়াটা মন দিয়ে দেখল। তারপর নিজের ডান দিকে মাথা ঘুরিয়ে থ্যাংক ইউ ফর ইয়োর হেল্প ম্যাডাম বলে ট্যাক্সি থেকে নেমে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে অর্ণবের গলিটার দিকে এগোতে থাকলো। অভ্যাসবশে থ্যাঙ্কস জানিয়ে ট্যাক্সি থেকে নামতে গিয়ে মনে মনে হেসে ফেলল অর্ণব। ড্রাইভারই নেই তো কাকে ধন্যবাদ জানাবে। বাবা, জায়গাটা তো আর চেনাই যাচ্ছে না। লোকে লোকারণ্য, হইচই, দোকানপাট,
তার উপরে আবার পুজোর জন্য এক্সট্রা ভিড়ভাট্টা। লোকজনকে একটু জিজ্ঞাসা করে বিল্ডিংয়ে ঢুকে এলিভেটরে উঠে ফ্লোর নাম্বারের বাটনটা প্রেস করে দিল। অ্যাপার্টমেন্টের দরজার সামনে পৌঁছে অত্যন্ত চাপা একটা উত্তেজনা মনের মধ্যে অনুভব করলো অর্ণব। সিকিউরিটি ডিভাইসটার ওপর ডান হাতের বুড়ো আঙ্গুলটা ছোঁয়ালো। আঙ্গুলের স্পর্শ পেতেই যেন জ্যান্ত হয়ে উঠল মেশিনটা। Welcome. Identify yourself. অর্ণব ভাবল এখন মেশিনকে নিজের পরিচয় দেওয়ার পালা। ঠিকঠাক আইডেন্টিফিকেশন পেলে তবেই দরজাটা খুলে ভেতরে ঢুকতে দেবে সিকিউরিটি ডিভাইসটা। ফুটে ওঠা স্ক্রিনটার ওপরে নিজের নামটা আঙ্গুলের সাহায্যে লিখল। যান্ত্রিক গলায় আবার প্রশ্ন ফুটে উঠল। Relation. এবার স্ক্রিনে ফুটে উঠল 3টে অপশন, ফ্রেন্ড, ফ্যামিলি, ভিজিটর। কিছুক্ষণ চিন্তা করল, ফ্যামিলি না ভিজিটর। তারপর একটু ইতস্তত ভাবে ফ্যামিলি লেখাটার ওপর স্পর্শ করলো। Access denied. Access denied. অর্ণব ব্যাক করে আগের স্ক্রিনে আবার ফিরে গেল। এবার আঙ্গুল রাখলো ভিজিটর অপশনটার ওপরে। Access denied. Access denied. ভুরুটা কুঁচকে গেল অর্ণবের। ওকে ঢুকতে অ্যালাউ করছে না, কিন্তু কেন, কি করবে ভাবছিল অর্ণব। এমন সময় পাশের অ্যাপার্টমেন্টের দরজা খুলে যে ভদ্রমহিলা বাইরে বেরোলেন তাকে খুব চেনা চেনা মনে হলো ওর। ভদ্রমহিলা ওকে পাশ কাটিয়ে নেমেই যাচ্ছিলেন, হঠাৎ এগিয়ে এসে বললেন, আচ্ছা, তুমি অর্ণব না? এবার অর্ণবেরও মনে পড়ে গেছে, উমা মাসি এদের প্রতিবেশী, আবার সম্পর্কে কিরকম মাসিও হন। সেই প্রথম প্রথম যখন বিল্ডিংয়ে কেউই আসেনি, এই দুই ফ্যামিলিই ছিল, খুবই ভালো রিলেশন। অর্ণব পায়েস খেতে ভালোবাসে শুনে তখন অর্ণব আসলেই পায়েস বানিয়ে দিয়ে যেতেন উমা মাসি। খুব একটা বেশি কোনোদিনই আসতো না এখানে অর্ণব, কিন্তু এলেই উমা মাসির হাতের লুচি পায়েস বাঁধাই ছিল। একটু হেসে বলল, হ্যাঁ, আপনি তো উমা মাসি, তাই না? কেমন আছেন? এই চলে যাচ্ছে। তুমি ভালো তো? উত্তরে একটু শুকনো হাসে অর্ণব। এবার উমা মাসি বলে, কত বছর পর এলে বলো তো, খবরটা পেয়েছো? মাথা নাড়িয়ে হ্যাঁ জানায় ও। উমা মাসি জিজ্ঞাসা করলেন, বাইরে দাঁড়িয়ে আছো কেন? না, আসলে অ্যাক্সেস ডিনাইড বলছে। ও, কিছু প্রবলেম হবে হয়তো ডিভাইসে। এই হয়েছে আজকালকার দিনের ঝামেলা। দাঁড়াও। বলে নিজের আইডেন্টিটি ডিভাইসে ইনপুট করলেন। এবার দরজাটা মাত্র একবারেই খুলে গেল। উমা মাসি অর্ণবের দিকে তাকিয়ে বললেন, এসো। দেওয়ালে ছবি দুটো পাশাপাশিই ঝুলছে। বাঁ পাশের ছবিটার সামনে দাঁড়িয়ে কাঁচের প্রতিফলনে মুখের সঙ্গে মুখ মিলেমিশে এক হয়ে যাওয়া দেখতে দেখতে হঠাৎ মেন ডোর খোলার শব্দ কানে গেল। তারপর উমা মাসির গলা কানে এলো। উমা মাসি ড্রয়িং রুম পেরিয়ে সোজা এসে ঢুকলেন এই ঘরে। মাসির পেছন পেছন যে দ্বিতীয় ব্যক্তি এসে ঢুকলো সে খুব চেনা হলেও এত বছরের তফাতে খানিকটা অচেনা লাগছে। উমা মাসি কি একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু দেওয়ালে চোখ চলে গেল। একটা ছোট্ট শ্বাস ফেলে বললেন, বলেছিলাম না এমনি ফটোই ভালো লাগবে। এখন তো সবই ডিজিটাল, ডিজিটাল ফ্রেম, ডিজিটাল ফটোগ্রাফ, ডিজিটাল ছবি, তার উপরে সফটওয়্যারে এডিট করে বসানো আবার ডিজিটাল মালা। তবুও আমার এটাই বেশি ভালো বলে মনে হয়। তারপর অর্ণবের দিকে ফিরে বললেন, কি রে, সিকিউরিটি মেশিনে অর্ণবের আইডেন্টিটি ফিট করিসনি? ও তো ঢুকতেই পারছিল না। ভীষণ এম্বারেসড লাগছে নিজেকে। টেনশনে মাথা যে কেন কাজ করা বন্ধ করে দেয় কে জানে। মুখে বলল, সরি, একদম ভুলে গেছি গো, প্লিজ কিছু মাইন্ড করো না। তারপর এত বছরের না কথা বলার সংকোচ কাটানোর চেষ্টা করতে করতে বলল, কেমন আছো অর্ণবদা? অর্ণবের চোখ দুটো এখন তাকিয়ে আছে দেওয়ালের ছবি দুটোর ওপর, বিশেষভাবে বাঁ দিকের ছবিটায়। মুখে শুধু দায়সারা উত্তর দিল, ভালো। উমা মাসি বললেন, না,
তোমরা গল্প টল্প করো, রেস্ট নাও, আমি আসি। পুজোর সময় কত কাজ যে আমার। আর হ্যাঁ, কাল সকালে কিন্তু অঞ্জলি, আর এবছর থেকে আবার অঞ্জলিটা দেওয়া শুরু কর, বুঝলি? সৌম্যকে বলে দিস সকাল সকাল যেন তোকে উঠিয়ে দেয়। এবার অর্ণবকে বললেন, আচ্ছা, আমি তাহলে এখন আসি, পরে আবার তোমার সাথে দেখা হবে। হ্যাঁ, ও আর শুভ সপ্তমী। অর্ণব হেসে উত্তর দেয়। হ্যাঁ, শুভ সপ্তমী। উমামাসি চলে যেতে যেতে বললেন, আসি রে রিমা। বাথরুমে ঢুকে অনেকক্ষণ ধরে স্নান করলো অর্ণব। সারাদিনের ক্লান্তি যেন ঠান্ডা জলের সাথে ধুয়ে যাচ্ছে। ওয়াটার টেম্পারেচার কন্ট্রোলিং মেশিনটাকে বলে দিয়েছে জলের টেম্পারেচার কমই রাখতে। সেই মতোই কাজ করছে মেশিনটা। আরামে দু চোখ বুজে আসে ও। স্নান সেরে বেরিয়ে ঘরটা ঘুরে ঘুরে দেখতে থাকে অর্ণব। সেই পুরনো ঘরটাতেই থাকতে দিয়েছে। ঘরটা প্রায় একই রকম আছে এখনো। ফার্নিচারগুলো খুব একটা চেঞ্জ করা হয়নি যতদূর মনে পড়ছে ওর। এই ঘরটা সেই পুরনো দিনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছে আজও। মানুষ চলে যায়, শুধু তার স্মৃতিগুলোই ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, খানিকটা ঘরের ভেতর, আবার অনেকটা মনের ভেতর। এইসব সাত পাঁচ ভাবনার মধ্যে ঘরে এসে ঢুকলো রিমা। জিজ্ঞাসা করলো, কি স্নান হলো? অর্ণব মাথা নাড়ে। রিমা বলে, চলো কিছু খেয়ে নেবে, খিদে পাইনি? তোমাকে দেখে উমামাসি লুচি আলুর দম আর পুজোর সময় তো বাড়িতে পায়েস করাই ছিল, দিয়ে গেছে। চলো তাড়াতাড়ি বসে পড়ো, ঠান্ডা হয়ে যাবে। এক মুহূর্তের জন্য যেন সবকিছু ভুলে গিয়ে পুরোনো দিনে ফিরে গেল অর্ণব। আনন্দে চকচক করে উঠল ওর চোখ দুটো। মুখে বলল, বাহ, একেই বলে টেলিপ্যাথি। আচ্ছা, উমামাসি সেই আগের মতোই আছেন, তাই না? অর্ণবের উল্টো দিকে দাঁড়িয়ে ওর সরল হাসি মুখটার দিকে তাকিয়েছিল রিমা। মুখে শুধু বলল, হ্যাঁ, সুবিধা অসুবিধা সবসময় উমামাসি আছে, ঠিক মায়ের মতো। খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে টাওয়েলে হাত মুছতে মুছতে অর্ণব জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, সৌম্য কখন আসবে? পুজোতেও অফিস নিয়ে এত বিজি? রিমা বলল, না, একটা জরুরি কাজে গেছে, এই চলে আসবে। আর তোমারই বা এত দেরি হলো কেন? আমি তো ভেবেছিলাম তুমি 3টে সাড়ে 3টের মধ্যেই চলে আসবে, একেবারে 6:30 বাজিয়ে দিলে। কি এক্সকিউজ দেওয়া যায় একটু ভেবে নিল অর্ণব। তারপর বলল, আরে, ফ্লাইটটা এত ডিলে করলো? রিমা মুখে শুধু বলল, ও। মনে মনে একটু হাসলো সে। 3:30টার সময়ই এয়ারপোর্টে ফোন করেছিল ফ্লাইটের খবর নিতে। সৌম্য কিভাবে রিয়্যাক্ট করতে পারে সেই নিয়ে একটা চিন্তা থাকলেও খারাপ কিছু ব্যবহার করেনি সৌম্য। আসলে সত্যি বলতে গেলে কোনো রিয়্যাক্টই করেনি ও। খারাপও না, ভালোও না, কিছুই না। শুধু যেন কেমন একটা গুম মেরে আছে, কিছু যেন চিন্তা করছে। কালকে অষ্টমী। রিমা সৌম্য কারোরই অফিস যাওয়ার ব্যাপার নেই, আর অর্ণবও কাল সন্ধেবেলায় চলে যাচ্ছে। তাই রাতে ড্রয়িং রুমের সোফাগুলোতে জমিয়ে বসলো 3জনে। আড্ডা তো হবেই, তার সাথে যে জরুরি কথাবার্তাগুলো আছে সেগুলোও হয়ে যাবে। সৌম্য বলল, একটু উইস্কি হয়ে যাক নাকি? আর তোমার কি, ওয়াইন তো? মাথা নাড়ে রিমা। অর্ণব ভাবছিল আজকে ড্রিঙ্ক করাটা ঠিক হবে কিনা। তারপর বলল, বলছো যখন অল্প। হ্যাঁ, কালকে আবার ফ্লাইট আছে তো, হ্যাংওভার হলে মুশকিল। সৌম্য হাসে, আরে ফ্লাইট তো সন্ধেবেলা, একটু খেলে কিছু হবে না। আর কালকে যেতে পারো কিনা তারই তো ঠিক নেই। মনে মনে একটু বিরক্ত হলো অর্ণব। মুখে বলল, কাল আমার যেতেই হবে। ঠোঁটের একটা দিক বেঁকিয়ে একটু হাসে সৌম্য। তারপর বলে, দেখো,
যদি আমাদের হাত থেকে ছাড়া পাও, কত বছর পর এলে, তাও আবার পুজোর সময়। বলে ঘর থেকে বেরিয়ে গেল। অল্প বললেও একটা বেশ বড় বোতল আর অন্যান্য সরঞ্জাম এনে টেবিলে রাখলো সৌম্য। অর্ণব মনে মনে একটু ঘাবড়ালো। আজকাল সামনে অ্যালকোহল থাকলে নিজেকে সামলাতে খুব অসুবিধা হয় ওর। মনে মনে নিজেকে একটা ওয়ার্নিং দিল সে। কে জানে কতক্ষণ ওয়ার্নিংটা মনে রাখতে পারবে। যে যার হুইস্কি আর ওয়াইনের গ্লাস তুলে এত বছর পর হওয়া রিউনিয়নের উদ্দেশ্যে চিয়ার্স করলো। তারপর নানা কথাবার্তায় ডুবে গেল। আজকে কারোরই তাড়াতাড়ি শুতে যাওয়ার প্ল্যান আছে বলে মনে হচ্ছে না। এরই মধ্যে বেশ অনেকটা হুইস্কি খেয়ে ফেলেছে অর্ণব। মাথাটাও অল্প অল্প ঝিমঝিম করছে ওর। হালকা ফুলকা বিষয় নিয়ে যে আড্ডা শুরু হয়েছিল, রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরও সিরিয়াস হয়েছে। মার কথা, সোমার কথা বারবার উঠে আসছে আলোচনায়। সোমা চলে যাওয়ার পর কিভাবে পুরোপুরি বদলে গেছে রিমার জীবন, আর তার সাথে সাথে সৌম্যটাও। মা গত মাসে মারা যাওয়ার আগে পর্যন্ত কোনোদিন সোমা মারা যাওয়ার শখ ভুলতে পারেননি। এত বড় অ্যাপার্টমেন্ট একেবারে ফাঁকা পড়ে থাকবে মায়ের মৃত্যুর পর। তাই এখন সৌম্য আর রিমা এই অ্যাপার্টমেন্টেই উঠে এসেছে। সোমা থাকলে হয়তো অনেক কিছুই অন্যরকম হতো। মাও যেন সোমার মৃত্যুর পর থেকেই একটু একটু করে মৃত্যুর পথে হাঁটতে শুরু করেছিল। আসলে বাঁচার ইচ্ছেটাই শেষ হয়ে গেছিল। রিমা একটা শুকনো হাসি ফুটিয়ে বলল, আমি তো মাকে সবসময় বলতাম তুমি সোমাকে আমার থেকে বেশি ভালোবাসো। সোমাও মাকে একই কথা বলতো। সোমা থাকতে সারাদিনে 10 বার ঝগড়া হতো ওর সাথে। মনে হতো আর কোনোদিনও কথা বলবো না। আর এখন ওর গলাটা একবার শোনার জন্য। কালকেও অষ্টমী। উদাস গলায় বলল সৌম্য। রিমা উত্তর দিল, হ্যাঁ, আর ওটা ছিল 2017 অষ্টমী। 13টা বছর কেমন দেখতে দেখতে কেটে গেল, তাই না? সৌম্য একটু অন্যমনস্ক ভাবে বলল, 13 বছর কেটে গেছে, অথচ এখনো যেন মনে হয় সেদিনের ঘটনা। সবকিছু যেন এখনো চোখের সামনে দেখতে পাই। কত রক্ত আমি আগে কোনোদিনও দেখিনি। সন্তানের মৃত্যুতে ওইভাবে মায়ের আত্মচিৎকার আগে কোনোদিনও শুনিনি আমি। সবকিছু যেন এখনো আমাকে তাড়িয়ে নিয়ে। কষ্ট হলেও ভুলতে হবে সবটা। সৌম্যর কথা শেষ হওয়ার আগেই থামিয়ে দিল রিমা। বলল, না হলে সামনে এগোবে কি করে? এর পরে কি করবে সেটা ভাবতে হবে তো। সোমাকে ভোলা আমার আর অর্ণবদার পক্ষেও অসম্ভব। তাও আমরা চেষ্টা করছি তো, বলো। রিমা তাকালো অর্ণবের দিকে। অর্ণব কোনো উত্তর দিল না। আসলে সোমাকে নিয়ে আলোচনা করতে ভাল লাগে না ওর। শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ঘরের মধ্যে নেমে এলো অদ্ভুত নিশ্ছিদ্র দুর্বোধ্য এক নিস্তব্ধতা। গভীর নীরবতার মধ্যে শুধু শোনা যাচ্ছে ঘড়ির কাঁটার টিক টিক শব্দ। কিছুক্ষণ কেউ কোনো কথা বলেনি, শুধু নিঃশব্দে যে যার হুইস্কি আর ওয়াইনের গ্লাসে চুমুক দিয়েছে। কি যেন মনে পড়তে রিমা বলে উঠল, ও তোমাকে ওটা দিয়ে দিই, পরে যদি ভুলে যাই। আর হ্যাঁ, প্রপার্টির পেপারসগুলো প্রসেস হতে কয়েকদিন টাইম লাগবে। বলে সোফা থেকে উঠতে যাচ্ছিল রিমা। রিমার ঠিক পাশের সিঙ্গেল সোফাটায় গায়ে নিয়ে বসেছিল সৌম্য। এবার শিরদাঁড়াটা সোজা করে উঠে বসল। তারপর তার উল্টো দিকের সোফায় বসে থাকা অর্ণবের দিকে সোজা তাকিয়ে বলল, তুমি তো এত বছর পরে শুধু এই জন্যই এলে নাকি? রাত হয়েছে। অর্ণবের ঘুম ঘুম পাচ্ছিল, মাথাটাও ঝিমঝিম করছে। বেশ বিরক্ত হয়ে বলল, মানে কি বলতে চাইছো তুমি? সৌম্য অর্ণবের দিকে একটা তেরছা দৃষ্টি দিয়ে বলল, না মানে, যে ওয়াইফের মৃত্যুতে পর্যন্ত তুমি এ বাড়িতে এলে না, এত বছর পর তার মা মানে তোমার শাশুড়ি মার মৃত্যুর খবর পাওয়া মাত্রই চলে এলে। এই 13 বছরে তুমি কোথায় ছিলে, কি করছিলে, কেউ কিছুই জানে না।
রিমা যদি সোমার শেষ ইচ্ছে পূরণ করার জন্য তোমাকে খুঁজে বার না করতো, তাহলে বোধহয় তুমি নিজে থেকে আমাদের কোনোদিনই কন্ট্যাক্ট করতে না, তাই না? এখন শুধু এক রাত্রির জন্য এসছো জিনিসটা আর সম্পত্তির ভাগের ব্যাপারগুলো বুঝে নিতে। এত বড় সম্পত্তির ভাগ তো আর কম কথা নয়, কি বলো? সৌম্যর এই ব্যবহারে এবার অর্ণবের বিরক্তিটা আস্তে আস্তে রাগে পরিণত হতে থাকে। অবশ্য চট করে উত্তেজিত হওয়াটা ওর স্বভাব না, তাতে ওর বিজনেসের ক্ষতি হয়। তাই যতদূর সম্ভব শান্ত গলায় দাঁতে দাঁত চেপে বলল, আমি আসাতে মনে হচ্ছে তোমার খুব অসুবিধা হয়েছে, তাই না সৌম্য? মা মারা যাওয়ার পর আমি না এলে সব সম্পত্তির একা উত্তরাধিকারী রিমা, আর সেই সূত্রে তুমিও। কিন্তু আমি এসে পড়াতে তো সেটা হলো না। আর গত 13 বছর আমি এই বাড়িতে আসিনি কেন? কারণ সোমার সমস্ত স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে এই বাড়িটাতে। ও যখন মারা গেল আমি তখন দেশের বাইরে, আর ফিরেও আসিনি কোনোদিন। শুধু যখন এত বছর পর রিমা আমাকে জানালো সোমার শেষ ইচ্ছার কথা, তখন আর থাকতে পারলাম না। কোনো সম্পত্তির লোভে এখানে আসিনি আমি। তুমি একটু আগে বলছিলে না সোমার অ্যাক্সিডেন্টটায় তুমি কতটা শকড হয়েছ? তাহলে ভাবো আমার কি অবস্থা হয়েছিল। আগে তো তোমাকে সেন্সিটিভ বলেই জানতাম, এখন কি হলো? সৌম্য এবার ডান ভুরুটা একটু তোলে, তারপর বলে, সবই তো বুঝলাম, শুধু একটা জিনিস ক্লিয়ার হলো না, সোমার মৃত্যুটা আদৌ একটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি খুব চিন্তা ভাবনা করে বানানো একটা মার্ডার প্ল্যান? এবার আকাশ থেকে পড়ল অর্ণব। বলল, মানে সোমা কিভাবে মারা গেছিল সবাই জানে, আর তাছাড়া তুমিও তো ওখানেই ছিলে যতদূর জানি। কেন, পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? আনন্যাচারাল ডেথ? সৌম্য এবার গম্ভীর গলায় উত্তর দিল, না, পোস্টমর্টম রিপোর্টে আনন্যাচারাল ডেথ আসেনি ঠিকই, কিন্তু অনেকগুলো ব্যাপার আমার কাছে খুবই আনন্যাচারাল লেগেছিল। যত দিন গেছে তত আমি একটু একটু করে চিন্তা করেছি। এখন আমি একদম শিওর কিছু গন্ডগোল নিশ্চয়ই আছে। আর অন্তত তুমি তো এটা ভালোভাবেই জানো যে অনেক ক্ষেত্রেই মার্ডারার মার্ডারকে অ্যাক্সিডেন্ট প্রমাণ করার চেষ্টাই করে। অর্ণবের বিরক্তিটা সমানে বাড়ছে, সঙ্গে মাথা ঝিমঝিম ভাবটাও। বলল, আমি ভালোভাবেই জানি মানে? তুমি আমাকে সন্দেহ করছো? সোমা যখন সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যায় তখন তো আমি দেশেই ছিলাম না। সৌম্য গলাটা একটু চড়িয়ে বলে, এক্স্যাক্টলি মাই পয়েন্ট। বিয়ের পর প্রথম পুজো আর তুমি তোমার নতুন বউকে ফেলে রেখে দেশের বাইরে চলে গেলে, আর ঠিক তখনই খুব কনভিনিয়েন্টলি সোমা সিঁড়ি থেকে পড়ে মারা গেল। তুমি নাকি ওকে এত ভালোবাসতে, অথচ খবরটা পাওয়ার পর আমাদের সাথে কোনো যোগাযোগই রাখলে না। বাড়িতে না হয় না আসতে, কিন্তু একটা খবর পর্যন্ত নিলে না। তোমাদের মধ্যে তো সেবার পুজোর মাসখানেক আগেই বিশাল একটা অশান্তি হয়েছিল, তাই না? নিজের গ্লাসে একটা চুমুক দিয়ে অর্ণব বলল, সৌম্য, বাচ্চাদের মতো কথা বলো না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয়েই থাকে। সৌম্য সোফাটায় একটু নড়ে চড়ে বসে বলল, ঠিকই বলেছ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয়েই থাকে, কিন্তু সেই ঝগড়ায় কোনো স্বামী তার স্ত্রীকে খুন করে ফেলবে বলে শাসায় না। আরো অবাক হয়ে যায় অর্ণব। আমি এরকম কথা কোনোদিন সোমাকে বলিনি। তোমাকেই বা এসব ভুলভাল ইনফরমেশন কে দিল? আর তাছাড়া সোমাকে খুন করার পেছনে আমার কি মোটিভ থাকতে পারে? সৌম্য এবার বুক সেলফের ওপর রাখা ডিজিটাল ফটো ফ্রেমটার দিকে তাকালো। আগের ফটোটা মুছে গিয়ে আস্তে আস্তে সোমা আর রিমার হাসি মুখে তোলা একটা ছবি ফুটে উঠছে সেখানে। একবার ছবিটা দেখে নিয়ে সৌম্য বলল, অনেক কিছু মোটিভই থাকতে পারে। তোমার ঘরে যে একগাদা ফ্রড কেসগুলো আছে, হ্যাঁ, পুলিশ খোঁজ নিতে এসেছিল তোমার দেশ ছেড়ে পালানোর পর। ধরো তুমি সেই মিথ্যে মিথ্যে কথা বলে লোকজনের কাছ থেকে যে টাকাগুলো নিয়েছিলে, বিয়ের পর একটু একটু করে জানতে পারে সোমা
হয়তো তুমি ওকেও নিজের দলে টানার চেষ্টা করেছিলে, ও সেটা করেনি। উল্টে হয়তো তোমাকেই পুলিশের কাছে সারেন্ডার করতে বলেছিল। তখনই হয়তো তুমি ঠিক করো ওকে আর বাঁচতে দেওয়া চলবে না। মার্ডারটা প্ল্যান করে পালিয়ে গেলে দেশ ছেড়ে। এত বছর পরে ফিরে এসেছো কারণ হয়তো ভাবছো এতদিনে সবাই খুনটাকে অ্যাক্সিডেন্ট বলে ভেবে নিয়েছে, আর তোমার আসল চেহারাটাও কেউ জানতে পারেনি। রাগটা এবার মাথায় চেপে বসছে অর্ণবের। কেটে কেটে বলল অর্ণব, ওগুলো সব মিথ্যে কেস, আমাকে ফাঁসানো হয়েছে। আর যা যা বললে সবই তো তোমার কল্পনা, একটারও কোনো প্রমাণ নেই। আর সোমা যদি সত্যিই খুন হয়ে থাকে তাহলে আমার থেকে মোটিভ তোমারই বেশি। তাই তুমি জোর করে কিছু মিথ্যে কল্পনার সাহায্যে আমাকে খুনি সাজানোর চেষ্টা করছো। উত্তেজিতভাবে প্রতিবাদ করে উঠল সৌম্য। এসব কি যাতা বলছো অর্ণব? আমি কেন সোমাকে খুন করতে যাব? আমার কি লাভ? সৌম্যকে এবার যেন বাগে আনতে পেরেছে। এইভাবে অর্ণব বলল, আমি যা বলছি ঠিকই বলছি। একটু চিন্তা করলেই বুঝতে পারা যায় কেন সোমাকে সরিয়ে দিতে পারলে তোমার লাভ। তোমার আর রিমার বিয়ের পথে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিল সোমা। একমাত্র সোমার জন্যই তোমাদের বিয়েটা আটকে গেছিল। হয়তো সোমা বেঁচে থাকলে একেবারেই বন্ধ হয়ে যেত। রিমাকে তো তুমি ভালোবাসা অন্ধ করে দিয়েছিলে। আর মাও এইসব জানলে টেনশন করবে, তাই সোমা মাকেও কিছু জানায়নি। কিন্তু সোমা জানতো তুমি মানুষটা আসলে কেমন। তাই সোমাকে রাস্তা থেকে সরানো ছাড়া তোমার আর উপায় ছিল না। আমি দেশের বাইরে, আর ঠিক সেই সুযোগে তুমিও সোমাকে সরিয়ে দিলে। এখন রাজকন্যা রাজত্ব দুই তোমার। সৌম্য এবার একটু ঝাঁঝালো সুরে বলল, ছোটবেলায় মানুষ অনেক সময় রাগের মাথায় অনেক কিছু করে ফেলে, কিন্তু যবে থেকে আমার রিমার সাথে দেখা হয়েছিল আমি নিজেকে একদম চেঞ্জ করে ফেলেছি। আর সেদিন আমি একটা অচেনা লোককে দেখেছিলাম, আমাদের বিল্ডিং এর কাছাকাছি ঘুরঘুর করছিল। আমাকে বলল কি একটা অ্যাড্রেস খুঁজছে, অথচ অ্যাড্রেস জিজ্ঞাসা না করেই হাওয়া হয়ে গেল। কে বলতে পারে হয়তো তুমি ওকে পাঠিয়েছিল সোমার ক্ষতি করার জন্য। তখন এমনিতেই এই জায়গাটা ফাঁকা ছিল, লোকজন বেশি আসেনি। তারপর সেদিন ছিল অষ্টমী, সবাই অঞ্জলি দিতে প্যান্ডেলে চলে গেছিল। এখন এই অবস্থায় লোকটা যদি সোমাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলেও দিয়ে থাকে, কারো কিছুই জানার কথা না। অর্ণব এবার একটু ব্যাকা হেসে বলল, লোকটার কথায় পরে আসছি, আগে বলি ইয়াং বয়সে সবারই একটু রাগ বেশি থাকে ঠিকই, তা বলে বন্ধুর মাথায় বোতল ফাটিয়ে তাকে প্রায় খুন করার মতো প্রবণতা তোমার মতো লোকজনেরই থাকে, সাধারণ মানুষের নয়। তুমি আন্ডার এজ ছিলে, আর ছেলেটাও সামহাও মিরাকিউলাসলি বেঁচে যায়, তাই তুমি ছাড়া পেয়েছিলে। না হলে এখনো জেল খাটতে। প্রথমবার খুন করার চেষ্টা করলেও ভিকটিম বেঁচে যায়, কিন্তু পরের বার আর বাঁচতে পারেনি আমার মনে হয়। আর কে একটা লোকের কথা বলছিলে না, তো সেই তোমার সো কল্ড লোকটাকে কি তুমি ছাড়া আর কেউ দেখেছিল, নাকি তুমি একাই দেখেছিলে? আমার তো মনে হয় এই লোকের গল্পটাও তুমিই সাজিয়েছো। আর এখন আমার আর সোমার মধ্যে মিথ্যা অশান্তির গল্প বানিয়ে অকারণে আমাকে খুনি সাজানোর চেষ্টা করছো। তোমার মোটিভটা কিন্তু আমার কাছে এখন একেবারে পরিষ্কার। এতক্ষণ চুপচাপ শুনছিল রিমা। এবার সোজা সৌম্যর দিকে ফিরে বলল, না, অর্ণবদা সোমাকে খুন করার জন্য কোনো লোক লাগায়নি। তুমি যেটা অর্ণবদাকে লুকিয়ে যাচ্ছ সেটা হলো সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পরও 1 ঘন্টা মতো বেঁচে ছিল সোমা। আর তখনই ও চাবিটা অর্ণবদাকে দেওয়ার ওর শেষ ইচ্ছাটার কথা আমাকে জানায়। যদি ওকে কেউ সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে থাকতো তাহলে সেটাও আমাকে বলতো। একেবারে হকচকিয়ে গেছে সৌম্য। রিমা সেটা লক্ষ্য করে, কিন্তু কথা থামায় না, বলে চলে, আর তোমার মুখে যে এত বছর থেকে একটা অচেনা লোকের গল্প শুনছি, সেদিন তো আমার মাও তোমার সাথে ছিল।
তাহলে মা লোকটাকে দেখলো না কেন? মার মুখে পরে শুনেছি তোমাকে নাকি আমাদের সেদিন ডাকতে পাঠিয়েছিল। তোমাকে তো আমি ডাকতে আসতে দেখিনি। ওই সময়টা কি করছিলে তুমি? খানিকক্ষণ স্তম্ভিত হয়ে বসে থাকলো সৌম্য, যেন আর কিছু বলার খুঁজে পাচ্ছে না। তারপর প্রচন্ড রাগে ঝাঁঝিয়ে উঠল। তুমি তুমি কি এখন এই ফ্রড অর্ণবটার কথা আমাকে সন্দেহ করছো নাকি? হ্যাঁ, জানো জানো কত বড় একটা ক্রিমিনাল? আরে পুলিশ খুঁজছে ওকে, দেশে বিদেশে পালিয়ে বেড়াচ্ছে তোমার এই গুণধর খুনি জামাইবাবু, বুঝলে? রিমা এবার শান্ত অথচ গম্ভীর গলায় উত্তর দিল, সেই অর্থে দেখতে গেলে তুমি তো আরো বড় ক্রিমিনাল। অর্ণবদা তো এখনো জেল খাটেনি, তোমার তো সেটাও খাটা হয়ে গেছে। এবার আরো উত্তেজিত হয়ে কি একটা বলতে যাচ্ছিল সৌম্য, হঠাৎ অ্যাপার্টমেন্টের সমস্ত আলো একসাথে নিভে গেল। সবাই একসঙ্গে হতবাক। পাওয়ার কাট? বহু বছর কোনো পাওয়ার কাট হয়েছে বলে তো মনে পড়ে না। অন্তত 6-7 বছর তো হবেই। তবে তেমন কোনো অসুবিধা হলো না। পাওয়ার জেনারেটিং মেশিনটা অটোমেটিক পাওয়ার ব্যাকআপ অন করে দিল। মিনিট 5-এর মধ্যেই আবার আলোগুলো সব জ্বলে উঠল। এবার সৌম্য সোফা থেকে উঠে পড়ল, অত্যন্ত বিরক্ত গলায় বলল, ছাড়ো তো তোমাদের এই ফালতু আলোচনা। কালকে আবার অষ্টমী, উমামাসি বলে দিয়েছে সকাল সকাল উঠতে হবে। চলো চলো শুয়ে পড়ি, না হলে তুমি তো আবার উঠতে পারবে না। বলে এক চুমুকে গ্লাসের অবশিষ্ট পানীয়টা শেষ করে সোজা চলে গেল বাথরুমে। সোফায় চুপ করে বসে আছে অর্ণব, কি বলবে ভেবে পাচ্ছে না। আজকে রিমা না থাকলে ওই শয়তান সৌম্যটা ওকে খুনি প্রমাণ করেই দম নিত। রিমা ভেতরের ঘরে গেছিল। ড্রয়িং রুমে ফিরে এসে সেন্টার টেবিলের ওপর একটা পুরনো ধাঁচের চাবি রাখল। অর্ণব চাবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এই চাবিটার জন্য কত বছর অপেক্ষা করেছে সে, কিন্তু মুখে সেটা প্রকাশ করা যাবে না। গম্ভীর মুখে চাবিটা তুলে প্যান্টের পকেটে চালান করে দিল অর্ণব। হঠাৎ বেশ জোরে ধপ করে একটা শব্দ হলো। অর্ণব একটু অবাক হয়ে এদিক ওদিক তাকালো। তারপর বুঝতে পারলো শব্দটা এসেছে ওপাশের বাথরুমটা থেকে। মনে হলো তাই তো, সৌম্য তো বেশ অনেকক্ষণ হলো বাথরুমে গেছে। নেশার ঘরে বাথরুমে পড়ে টরে গেল নাকি? সোফা থেকে উঠে পড়ল অর্ণব। রিমা প্রশ্ন করল, কোথায় যাচ্ছ? শব্দটা রিমারও কানে যাওয়া উচিত, কিন্তু রিমার মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। অর্ণব বলল, সৌম্য মনে হয় বাথরুমে পড়ে গেছে, চলো গিয়ে দেখি। রিমা আগের মতোই নির্বিকার ভাবে বলল, লাভ নেই, এতক্ষণে যা হওয়ার হয়ে গেছে। মানে? রিমা একটু নড়ে চড়ে উঠে প্যান্টের বাঁ পকেট থেকে একটা ছোট্ট প্যাকেট বার করে আনলো। ভেতরে সাদা সাদা যেন কিসের গুঁড়ো। অর্ণব বলল, এটা কি? রিমার মুখে এবার একটা ব্যাকা হাসি ফুটে উঠল। এটা হলো সেই জিনিস যেটা যখন পাওয়ার কাট হয়েছিল তখন আমি সামান্য কিছুটা সৌম্যর গ্লাসে মিশিয়ে দিয়েছি। অবশ্য এসব জিনিস বেশি দরকারও পড়ে না। ব্যাস, ড্রিঙ্কটা খাওয়ার পর জাস্ট 10-15 মিনিট। চমকে যায় অর্ণব। মানে? মানে 10-15 মিনিটের মধ্যেই খেলা শেষ। অর্ণব এবার অবিশ্বাসের সুরে বলে, তোমার নেশা হয়ে গেছে, কি সব উল্টোপাল্টা বলছো। যাও গিয়ে শুয়ে পড়ো, আমি বাথরুমে গিয়ে দেখি। রিমা এবার একটা কঠিন গলায় বলল, কতগুলো হুইস্কি খেলে তোমরা, আর নেশা হলো আমার? আমি আমার ওয়াইনটা তো প্রায় খাইনি। আজকে কি আর নেশা করার রাত? আজকের রাতটাই তো মাথা ঠান্ডা রেখে কাজ করার রাত। কত বছর থেকে ওয়েট করছি বলো তো এই সুযোগটার জন্য।
আর চোখে একবার রিমার গ্লাসটার দিকে তাকালো অর্ণব। ঠিকই, গ্লাসটা প্রায় একই রকম ভরাই আছে। এবার ধপ করে সোফায় বসে পড়ল সে। না, এতটা ড্রিঙ্ক করা অর্ণবের একেবারেই উচিত হয়নি। এই রকম সময় মাথাটা সম্পূর্ণ অ্যাক্টিভ থাকা দরকার। কিন্তু অর্ণব বুঝতে পারছে যে সে নিজেকে যতটাই শক্ত রাখার চেষ্টা করুক না কেন, আসলে তার চিন্তা শক্তি ঠিকঠাকভাবে কাজ করছে না, মাথাটাও ঝিমঝিম করছে। কিন্তু সেটা রিমাকে বুঝতে দেওয়া চলবে না, তাই যতটা সম্ভব স্বাভাবিকভাবেই বলল, ঠিক আছে, আগে চলো গিয়ে দেখি সৌম্যর কি অবস্থা। রিমা যেন কিছুই হয়নি এইভাবে বলল, না তুমি যাও, আমি যাব না। বাথরুমে স্লিপারের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট এগুলো একা তোমারই থাক। একের বেশি লোকজনের ছাপটা পেলে পুলিশের আবার আসল খুনিকে খুঁজে পেতে অসুবিধা হবে। অত্যন্ত বিরক্ত হলো অর্ণব, আবার একটু ভয় ভয়ও করছে ওর। যদি রিমা সত্যি সত্যি খুন করে থাকে, যদি সত্যি সত্যি বাথরুমে পড়ে থাকে সৌম্যর ডেড বডি, রিমা এরকম একটা মিথ্যে কথা বলতেই বা যাবে কেন অর্ণবকে? ওর কি বা উদ্দেশ্য থাকতে পারে? রিমার দিকে তাকিয়ে একটু কঠিন গলায় অর্ণব বলল, কই দেখি কি দিয়েছিলে সৌম্যকে বলছিলে? রিমা আবার পকেট থেকে ছোট্ট প্যাকেটটা বার করে আনলো, তারপর অর্ণবের হাতে দিল। অর্ণব খানিকক্ষণ প্যাকেটটা নাড়াচাড়া করে দেখল, তারপর প্যাকেটের মুখটা খুলতেই যাচ্ছিল, রিমা বলে উঠল, হুম, প্যাকেটটা খুলো না। কোনোভাবে যদি তোমার আঙ্গুলে লেগে যায়, সেখান থেকে মুখে যায়, তাহলে ওই যে বললাম না, খুব সামান্যই যথেষ্ট। এখন তুমি যদি মরে যাও, তাহলে আমার যে বিশাল সমস্যা হয়ে যাবে। অর্ণব অবাক হয়ে প্রশ্ন করে, মানে? রিমা মুখে একটা হাসি হাসি ভাব ফুটিয়ে বলে, বাহ, এই যে সপ্তমীর দিন রাতে আমাদের অ্যাপার্টমেন্টে একটা খুন হয়ে গেল, তা পুলিশ জানতে চাইবে না যে খুনিকে? এখন খুনি যদি নিজেই মরে যায়, তাহলে আমি পুলিশকে কি এক্সপ্লেনেশন দেব বলো তো? যাই, গিয়ে পুলিশকে ফোনটা করে আসি। তুমি বসো। হ্যাঁ, চমকে যায় অর্ণব। মানে খুনটা তো তুমি করেছো বলছো, আমি কেন ধরা পড়তে যাব? আর পুলিশ তোমাকেই বা বিশ্বাস করবে কেন? সোফা থেকে উঠতে যাচ্ছিল রিমা, আবার বসে পড়ল। তারপর বলল, তুমি এই সামান্য জিনিসটা বুঝতে পারবে না, এটা তোমার কাছে আশা করিনি। আচ্ছা, তোমার একবারও মনে হলো না যে এখানে লাস্ট 6-7 বছরে কোনো পাওয়ার কাট হয়নি, অথচ হঠাৎ আজকে কি করে হলো? আর ঠিক সেই সময়ই আমার কাছে এই প্যাকেটটা কি করছিল? পুলিশ আমার কথা বিশ্বাস করবে, কারণ তুমি আর সৌম্য দুজনেই হুইস্কি খাচ্ছিলে। অন্ধকারে নিজের গ্লাসে ওই প্যাকেটের একটু পাউডার মিশিয়ে সেটা সৌম্যর গ্লাসের সঙ্গে বদলে দেওয়ার জন্য 5 মিনিটই যথেষ্ট। আর তাছাড়া এখন তো প্যাকেটটাতেও তোমার আঙ্গুলের ছাপ পাওয়া যাবে। মাথায় যেন বাজ পড়ল অর্ণবের, নিজের গালে নিজেই একটা চড় মারতে ইচ্ছে করলো ওর। ইস, এইরকম একটা বোকার মতো ভুল করে বসলো সে। সবই অ্যালকোহলের দোষ, ঠিকঠাকভাবে গুছিয়ে চিন্তাই করতে পারছে না কিছু। মনে মনে নিজেকে গালাগালি করতে করতে ভাবলো অর্ণব আর জীবনে ড্রিঙ্ক করবে না, বেশ ঘাবড়ে গেছে। এখন বুঝতে পারছে সত্যি সত্যি খুনটা হয়েছে, না হলে এত গুছিয়ে প্ল্যান করার দরকার পড়তো না। বুঝতে পারছে অর্ণব নিশ্চয়ই রিমার সাথে অন্য কেউ আছে, না হলে রিমার কথা মতো ঠিক সময় অ্যাপার্টমেন্টের পাওয়ার কাট করলো কে? পাওয়ার যখন গেল তখন তো রিমা সামনেই বসেছিল, কথা বলছিল সৌম্যর সাথে। কিন্তু যেটা অর্ণব বুঝতে পারছে না সেটা হলো সৌম্যকে খুনই বা করতে গেল কেন রিমা? গলার স্বরে একটা কাঁপা কাঁপা ভাব, যতদূর সম্ভব চেপে রাখার চেষ্টা করে বলল অর্ণব,
তুমি তুমি সৌম্যকে খুন করলে কেন? রিমা একটু চুপ করে থাকলো, তারপর বলল, কারণ সৌম্য সোমাকে খুন করে সেটা অ্যাক্সিডেন্ট সাজিয়ে পুলিশের হাত থেকে বেঁচে গেল, আমার হাত থেকে ও বাঁচতে পারবে না। সৌম্য তোমাকে খুন করেছে? হ্যাঁ তুমি সেটা জানতে? হ্যাঁ, বহু বছর থেকে। আর তখন থেকেই একটু একটু করে সবটা ছকে প্ল্যান করেছি, ঠিক সুযোগের অপেক্ষা করেছি। আজ রাতে সেই সুযোগটা পেয়েও গেলাম। তাহলে সৌম্যকে বিয়ে করলে কেন? এবার হেসে ওঠে রিমা, বলে, ইংলিশে একটা খুব ভালো প্রবাদ আছে, জানো তো, কিপ ইউর ফ্রেন্ডস ক্লোজ বাট কিপ ইউর এনিমি ক্লোজার। বন্ধুদের কাছাকাছি রাখো, কিন্তু শত্রুদের আরো কাছাকাছি রাখো। এবার অর্ণব খানিকটা রিকোয়েস্টের সুরেই বলে, দেখো, আমি তো কিছু করিনি, আমাকে এসবের মধ্যে কেন জড়াচ্ছ বলো? আমার কাল সন্ধ্যেবেলা ফ্লাইট, আমি এখনই এয়ারপোর্টে চলে যাচ্ছি, ওখানেই ওয়েট করব, আর কাউকে কিছু বলবো না। অর্ণবের কথাটা শুনে রিমা শক্ত গলায় উত্তর দেয়, তোমার কি মনে হয় অর্ণব, আমি এত বছর ধরে তোমাকে ট্র্যাক করে এত কষ্ট করে খুঁজে বার করেছি শুধু একটা চাবি দেওয়ার জন্য? খুন হলে তো একটা খুনিও দরকার। সব খুনকেই তো আর অ্যাক্সিডেন্ট বলে সাজানো যায় না। সৌম্য মরে ওর পাপের শাস্তি পাবে, আর সেই খুনের দায় জেলে যাবে তুমি, আমার প্রতিশোধও পূর্ণ হবে। আর তুমি আমাকে মিথ্যে মিথ্যে রিকোয়েস্ট করবে, আর আমি আমার এতদিনের প্ল্যানে জল ঢেলে তোমাকে এখান থেকে যেতে দেব? তা কি করে হয় বলো? বুকের ভেতরটা ছ্যাঁক করে উঠল অর্ণবের। ভাবলো একবার শেষ চেষ্টা করতেই হবে। বলল, শুধু প্যাকেটে আঙ্গুলের ছাপ থাকলেই তো হলো না, আমি বা হঠাৎ সৌম্যকে খুন করতে যাব কেন? সেটাও তো পুলিশ খোঁজ করবে। রিমা বলে উঠল, আমি এত কাঁচা কাজ করব বলে তোমার মনে হয়? আসলে আমি না, তুমি জানো যে সৌম্যই সোমাকে খুনটা করে, তাই ওকে সরিয়ে দেওয়ার প্ল্যানটা করেছিলে। আর মায়ের মৃত্যুর খবর পেয়ে দেখা করতে আসার বাহানায় কাজটা সেরেছ। অবশ্য আমাকেও মেরে ফেলার প্ল্যান করেছিলে, কিন্তু আমি তার আগেই পুলিশকে ফোন করে দিই। আমি সৌম্যর ব্যাপারে কিছুই জানতাম না। আচ্ছা বলো তো, জানলে কেউ নিজের বোনের খুনিকে বিয়ে করে? কি লজিক কি বলছে? এবার হাল ছেড়ে দেয় অর্ণব। বুঝতে পারে সোমার মৃত্যুতে রাগে প্রতিহিংসায় অন্ধ হয়ে গেছে রিমা। মাথাতেও বোধহয় সামান্য গোলমাল দেখা দিয়েছে ওর। ওকে কিছু বলে কোনো লাভ নেই, তার থেকে এখান থেকে পালানোই ভালো। এক ঝটকায় সোফা থেকে উঠে দৌড়ে মেন ডোরের দিকে যেতে যাচ্ছিল, পেছন থেকে একটা হাসি শুনতে পেল। ভুলেও ওটা করতে যেও না, মনে পড়ছে দরজার সিকিউরিটি ডিভাইসে তোমার ইনফরমেশন ইনপুট করিনি আমি। এখন ডিভাইস যদি দেখে একজন অচেনা মানুষ, যার ভেতরে থাকার কথাই নয়, সে ভেতর থেকে জোর করে দরজা খোলার চেষ্টা করছে, তাহলে তোমাকে ইন্ট্রুডার মনে করে তোমার সঙ্গে যা করবে সেটা তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ, ইলেকট্রিক শকটা খেয়ে তুমি মরবে না ঠিকই, কিন্তু ঘন্টা দুয়েকের জন্য অজ্ঞান হয়ে যাবে, আর সেই সময় আমি অন্তত শান্তি মতো পুলিশে ফোনটা করতে পারবো। নাও এবার এখানে এসে দাঁড়াও তো, আমি পুলিশে ফোনটা করে নিই। আরে বাবা, রাত 2টো বেজে গেল, কালকে অষ্টমী না, এবছর থেকে অঞ্জলি দিতে হবে তো। তোমাকে পুলিশের হাতে দিয়ে একটু রেস্ট নেব, তারপর সকাল সকাল উঠতে হবে। নাও নাও এখানে এসে দাঁড়াও। আর কিচ্ছু করার নেই, পুরোপুরি ফেঁসে গেছে অর্ণব। লক্ষ্য করলো তার সোফার পাশের সাইড টেবিলটাতেই রাখা আছে ইমার্জেন্সি কলিং ডিভাইসটা। রিমা এক পা করে এগিয়ে আসছে তারই সোফার দিকে, আর কোনো রাস্তা না দেখে
এবার কি করবে চট করে ভেবে নিল অর্ণব। ওর চোখ মুখে অদ্ভুত একটা পরিবর্তন দেখা দিল। চোখ দুটো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, উত্তেজনায় মাথার দুপাশের শিরাগুলো দপদপ করছে। ডান পকেট থেকে একটা যন্ত্র বের করে আনলো অর্ণব। চিন্তা নেই, সাইলেন্সার লাগানোই আছে, সেই রকমই অর্ডার ছিল। এখানে আসার সময় ডেলিভারি নেওয়ার আগে চেকও করে নিয়েছে। এবার ওটা রিমার দিকে তাক করে বলে, যদি পুলিশকে কন্ট্যাক্ট করার চেষ্টা করো ভালো হবে না বলে দিলাম। সৌম্য মরেছে, এবার তুমিও মরবে। কেমন যেন একটা হিস হিসে গলায় উত্তর দেয় রিমা, বাড়াবাড়ি করো না অর্ণব, তুমি আর আমার কিচ্ছু করতে পারবে না। আমি কিছু করতে পারবো না? আমি ঠিক যেমন সোমাকে সরিয়ে দিয়েছিলাম তেমন তোমাকেও সরিয়ে দেবো। গানের সেফটি ল্যাচটা খোলে অর্ণব। এবার ট্রিগারের দিকে আঙ্গুল বাড়িয়ে দিয়েছে। এদিকে অবস্থা বেগতিক দেখে প্যান্টের ডান পকেট থেকে একটা ছোট যন্ত্র বার করে হলুদ বাটনটা প্রেস করে দিল রিমা। অর্ণব দেখলো মুহূর্তের মধ্যে হুড়মুড় করে রিমাদের মেন ডোর, শোয়ার ঘর, রান্নাঘর দিয়ে আর্মির সাথে অনেক লোকজন এসে ঘিরে ধরেছে ওদের। অর্ণব তার পেছন থেকে শুনতে পেল একটা পরিচিত গলা, হ্যান্ডস আপ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ঘরের বড় সোফাটায় হাতে হাত করা পরে বসে আছে একজন সাংঘাতিক অপরাধী, যার অনেকগুলো নামের এক নাম অর্ণব। অর্ণবের সামনের সোফাটায় এসে একটু হেসে বসলেন উমা মাসি। তারপর বললেন, আপনি এদেশের জাস্টিস সিস্টেমকে বড্ড মিসআন্ডারস্ট্যান্ড করেছিলেন মিস্টার অর্ণব। ভেবেছিলেন 2030-এ এসে আপনাকে পুলিশ খুঁজছে না, সেই 2017 থেকে মিসিং আপনি। তবে আমি কি বিশ্বাস করি জানেন তো, জাস্টিস আনফর্চুনেটলি ক্যান বি সামটাইমস ডিলেড বাট নেভার শুড বি ডিনাইড। আপনাকে ট্র্যাক করতে টাইম লেগে গেল ঠিকই, কিন্তু এইরকম একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনালকে ধরার জন্য 13 বছরের টাইম ফ্রেম আমাদের কাছে বেশি না। এবার চাবিটা। একজন ইন্সপেক্টর সামনে এসে হাতটা বাড়িয়ে দিল অর্ণবের দিকে, তারপর দুটো আঙ্গুল দিয়ে চাবিটা বার করার ইশারা করলো। লোকটাকে চিনতে পারল অর্ণব। এটা তো সেই লোকটা গান ডেলিভারি নিতে যাওয়ার সময় ট্যাক্সি ড্রাইভারের দাদা সেজে গাড়িতে উঠেছিল। তার মানে ওরা সেই প্রথম থেকেই ফলো করছে, সমস্তটাই একটা প্ল্যান। উমা মাসি বললেন, আমাদের সমাজে যুগ যুগ ধরে একটা প্রবাদ চলে আসছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। আপনার সাথেও তাই হলো। টাকার লোভে রিস্ক নিয়ে এদেশে না আসলে আর ধরা পড়তেন না। অবশ্য আমরা না ধরলে অন্য কোনো দেশের পুলিশ ঠিকই ধরত। আপনার কাণ্ড কারখানার লিস্ট তো অনেক লম্বা, তাও আবার নানা দেশে ছড়ানো। এই যে এবার যেখান থেকে এলেন, সেই দেশে তো আপনি লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিলেন, তাই না? ইন্টারন্যাশনাল পুলিশের নজর আপনার উপর পড়েছিল, তাই ইল্লিগাল কাজকর্ম বন্ধ রাখতে হয়েছিল আপাতত। পয়সা করিও নিশ্চয়ই ফুরিয়ে আসছিল, তাই ভাবলেন সোমা মারা যাওয়াতে যে ক্ষতিটা হয়েছিল, চাবিটা পেলে তার বেশ কিছুটা রিকভার হবে। লোকটা আর ছাড়তে পারলেন না, ব্যাস পাদে পা দিয়ে ফেললেন। তবে প্ল্যানটার মধ্যে একটা অসুবিধা হচ্ছিল আমাদের। আপনার মতো বুদ্ধিমান ক্রিমিনাল যে এত সহজে সৌম্যর খুনটা বিশ্বাস করবে না, আর সেটা না হলে যে আপনার মুখ থেকে আপনি সোমার খুনি, সেটাও কনফেস করানো যাবে না। সেটা আমরা আগেই বুঝতে পেরেছিলাম। আপনার অন্যান্য কাজকর্মের প্রমাণ তো পুলিশের কাছে আগেই ছিল, শুধু আপনি যে আপনার ওয়াইফের খুনটা করিয়েছিলেন সেটা প্রমাণ হওয়া দরকার ছিল। অর্ণব এবার আর চোখে তাকালো সৌম্যর দিকে।
পুলিশ ওকে অ্যারেস্ট করার পরপরই বাথরুম থেকে বেরিয়ে এসেছিল সৌম্য। এখন রিমার পাশে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। অর্ণবের এই অবস্থা দেখে যেন বেশ মজা পেয়েছে। তবে সৌম্যর খুনটা যাতে বিশ্বাস করানো যায় সেই জন্য 3টে কাজ ঠিকঠাক করতে হলো। প্রথম হলো আমার তৈরি করা পায়েসে এমন একটা হ্যালোসিজেনিক ড্রাগ মেশানো যেটা পেটে যাওয়ার ঘন্টাখানেক পর থেকেই ব্রেনের স্বাভাবিক চিন্তা শক্তি আস্তে আস্তে কমতে থাকে। তখন যে ড্রাগটা নিয়েছে সে যা দেখে যা শোনে তাই মেনে নেয়, কারণ সেগুলো লজিক্যালি অ্যানালাইজ করার মতো পাওয়ার নষ্ট হয় ব্রেনের। তবে অবশ্য আমি যে পুলিশে আছি সেটা তুমি জানতে না। জানলে আমার পাঠানো খাবার তুমি কখনোই বিশ্বাস করে খেতে না। দ্বিতীয়ত যে কাজটা করতে হয় তা হলো সৌম্যকে ঠিক সময় বুঝে তোমাকে ড্রিঙ্ক অফার করা এবং তোমাকে ড্রিঙ্ক করতে রাজি করানো, যাতে তুমি ভাবো অ্যালকোহলের জন্যই তোমার মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করছে, আর তুমি ঠিকঠাক করে কিছুই ভাবতে পারছো না। তৃতীয়ত, সবচেয়ে বড় থ্যাঙ্কসটা আমি যাকে দিতে চাই সে হলো বলে সৌম্যর পাশে দাঁড়ানো রিমার দিকে হাত দেখিয়ে উমামাসি গর্বের হাসি হেসে বললেন, দ্য স্টার অফ দ্য শো, এই সোমা। হঠাৎ যেন ভূমিকম্প হলো অর্ণবের শরীরের ভেতর। সোফায় বসে না থাকলে হয়তো পড়েই যেত। হঠাৎ একটা ব্যাপার চিরিক দিয়ে উঠল অর্ণবের মাথায়। সেই জন্যই কয়েকবার অর্ণবদার জায়গায় অভ্যাস বসে অর্ণব বলে ফেলেছিল সোমা। রিমা কিন্তু কখনোই ওকে অর্ণব বলেনি, বরাবর অর্ণবদাই বলতো। অর্ণবের হাবভাবের চাপা পরিবর্তন উমামাসির দক্ষ পুলিশের চোখে ধরা পড়ল। উনি সোমার দিকে তাকিয়ে বললেন, বাকিটা তুই বল। উমামাসির সোফার পেছনে সৌম্যর পাশে দাঁড়িয়েছিল সোমা। এবার সৌম্যর পাশ থেকে এসে ঠিক অর্ণবের উল্টো দিকে সোফাটায় বসল। তারপর একই সাথে ঘেন্না আর জয়ের মেলানো মেশানো দৃষ্টিতে সোজাসুজি তাকালো অর্ণবের দিকে। তারপর বলতে শুরু করলো, বিয়ের আগে ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, বুঝতে পারিনি কিছু, কিন্তু বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই ওর আসল ব্যবসাটা বুঝতে পারলাম। ও একটা ডেঞ্জারাস ক্রিমিনাল ছাড়া আর কিছুই নয়। আর অর্ণব যে ওর অনেক নামের একটা নাম তাও বুঝলাম। একদিন আর সহ্য করতে না পেরে ওকে পুলিশে স্যারেন্ডার করতে বললাম। ওর আসল নাম আমি জানি না, তাই অর্ণব করেই বলছি। তো এই অর্ণব আমার কথা শুনে আমাকে সোজাসুজি জানিয়ে দিল, দ্বিতীয়বার যদি পুলিশের স্যারেন্ডারের কথা বলি বা অন্য কাউকে বা পুলিশে কিছু জানাতে যাই, শুধু লোক দিয়ে আমাকেই খুন করাবে তা নয়, রিমা আর মাকেও খুন হতে হবে আমার সঙ্গে সঙ্গে। মাকে কিছু বলিনি, কারণ মা এমনিতেই হার্ট পেশেন্ট। তার উপরে জামাইয়ের এইসব ঘটনা শুনলে টেনশন সহ্য করতে পারবে না। তবে রিমাকে সবটা জানিয়েছিলাম। আজ রিমাও নেই আর মাও চলে গেছে গত বছর। যদিও অর্ণবকে বলা হয়েছিল গত মাসে, তাই আজ আমারও সব দুর্বলতা শেষ। আমি এই অর্ণব নামক ওষুধটাকে শেষ করার জন্য সব করতে পারি, কিন্তু তখন আমার সেই উপায় ছিল না। ওই ঘটনার পর আমাদের মধ্যে সম্পর্ক বলে আর কিছু বাকি থাকলো না। তবে অর্ণব আমাকে ছাড়তে বা ডিভোর্স দিতে রাজি না, কারণ আমি ওর সব গোপন খবর জেনে ফেলেছি। জীবনটা নরক হয়ে গেছিল আমার। সেবার পুজোর কিছুদিন আগে দেখলাম হঠাৎ অর্ণব আমার সাথে বেশ ভালো ব্যবহার করছে। মহালয়ার দিন এসে একটা শাড়ি দিয়ে বলল শাড়িটা পরে অঞ্জলি দিতে। বলল নাকি সপ্তমীর দিন সন্ধেবেলা ও বাইরে চলে যাবে, আর আমার যাওয়ার ব্যবস্থা করে দিয়ে যাবে অষ্টমীর দিন সন্ধ্যের ফ্লাইটে। আর সেই সময়টা আমি থাকবো আমার বাড়িতে। আমরা নাকি একসঙ্গে দেশ ছাড়তে গেলে পুলিশের হাতে ধরা পড়ে যেতে পারি। এটা শোনার পরই আমি বুঝতে পারি আমাকে সরানোর প্ল্যান করে ফেলেছে অর্ণব।
একবারও আগে আমাকে বোকা বানিয়েছে। আর না, সপ্তমীতে দেশের বাইরে চলে যাচ্ছে ও। তার মানে যা হওয়ার অষ্টমীতেই হবে। আমার বাইরে যাওয়ার কোনো ব্যবস্থাও কোনোদিনই করেনি। কিভাবে বাঁচা যায় তার রাস্তা খোঁজা শুরু করি আমি। ওদিকে কাউকে কিছু বলাও যাবে না। অনেক চিন্তা করে একটা মাত্র রাস্তা মাথায় এলো। কাজটা যদিও খুবই কঠিন ছিল, কিন্তু মা দুর্গার আশীর্বাদ ছিল বোধহয়। সপ্তমীর দিন সকালে যেন তেন ভাবে অর্ণবের বাড়ির বেসমেন্টে যাওয়ার দরজার চাবিটা সরাতে পারি। ওই মাটির তলার ঘরটাতেই থাকতো অর্ণবের যাবতীয় ইলিগাল টাকা পয়সা আর জিনিসপত্র। চাবিটা না পেলে জোর করে দরজা খোলা সম্ভব নয়, তাহলে সমস্ত সিকিউরিটি মেজার্স অটোমেটিক অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তাতে দরজা খোলা আরও অসম্ভব হয়ে পড়বে। আমি জানতাম একেবারে অত ইলিগাল টাকা পয়সা আর জিনিসপত্র সরানো সম্ভব না, তাহলে সিকিউরিটি এজেন্সির নজর পড়ে যাবে। তাই ও আগে নিজে পালাবে, তারপর আস্তে আস্তে সরাবে সব কিছু। ততদিন ওইসব বেসমেন্টেই সিকিউর থাকবে। চাবিটা একবার সরাতে পারলেই বাধ্য হয়েই অর্ণবকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে। তাই অষ্টমীর দিন ভোরবেলা যখন বিদেশ পৌঁছে এয়ারপোর্ট থেকে ফোন করে নকল ভালোবাসা দেখিয়ে অর্ণব বলল ওর দেওয়া শাড়িটাই পরে যেন আমি অঞ্জলি দিই, তখন আমিও খুব আদর করে জানিয়ে দিলাম যে নিশ্চয়ই ওর এত ভালোবেসে দেওয়া শাড়িটা পরেই আমি অঞ্জলি দেব। আর ওর চাবিটাও আমার সঙ্গে ভুল করে চলে এসেছে। চাবিটা যে ভুল করে আসেনি সেটা বুঝতে ওর কোনো অসুবিধাই হয়নি। আর আমিও নিশ্চিন্ত হলাম, ভাবলাম আমি আর আমার ফ্যামিলি আপাতত সেফ। এবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে সোমা, কিন্তু বড্ড দেরি হয়ে গেছিল। যে খুনিকে অর্ণব ভাড়া করেছিল সে আমার জায়গায় ভুল করে আমার যমজ বোন রিমাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে খুন করে। এতক্ষণ পরে মৃদু অথচ দৃঢ় স্বরে প্রতিবাদ করে ওঠে অর্ণব। না, চাবির ব্যাপারটা শুনে আমি ওকে না করে দিয়েছিলাম সোমাকে কিছু করতে। ও সেদিন এখানে আসেইনি। রিমা সিঁড়ি থেকে পড়েই মারা গেছে। দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, নট আ মার্ডার। ও খুন হয়নি। এবার একটু মুচকি হেসে উমামাসি বলেন, তুমি তো একটু আগেই কনফেস করেছো যে তুমি খুনটা করেছিলে। মিথ্যে কথা বলে ভয় দেখাচ্ছিলে সোমাকে, মানে রিমাকে, তাই বলতে চাইছো? কিন্তু অ্যালিবাই আছে যে সৌম্য নিজের চোখে দেখেছে কিলারকে। আমরাও ট্রেস করার চেষ্টা করছি। আর কিছু বলে না অর্ণব। ও জানে সত্যিটা আর কেউ বিশ্বাস করবে না। এতগুলো ক্রিমিনাল কেস ঝুলছে ওর মাথায়। ও যতই বলুক, ওর কথা পুলিশের বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। অর্ণবের কথাই শুনছিল সোমা। মনে মনে ভাবল অর্ণবের মতো ক্রিমিনালের কথাটা কেউ কোনোদিন বিশ্বাস করবে না। আর ঘটনার না বলা অংশটা সোমা কাউকে কোনোদিনই জানতে দেবে না। তার বদলে নিজের তৈরি করা গল্পটাই শুরু করলো। অর্ণবের ভাড়া করা খুনির হাতে রিমা খুন হওয়ার পর থেকেই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম অর্ণবকে ছাড়বো না, কিন্তু ওকে খুঁজে পাওয়া অত সহজ নয়। আর মায়ের জন্যও চিন্তা হতো। এখন আমার সেই বাঁধন ছিঁড়ে গেছে। এখন আর আমার কোনো উইকনেস নেই। তাই আরও জোর লাগিয়ে উমামাসির সঙ্গে মিলে খুঁজতে শুরু করি অর্ণবকে। ট্রেস পাওয়ার পর রিমা সেজে জানাই সোমার মৃত্যুর আগে ঘণ্টাখানেক ও বেঁচে ছিল। তখনই ওর শেষ ইচ্ছের চাবিটা অর্ণবকে দেওয়ার কথা আমাকে বলে যায়। অবশ্য যারা সেই সময় এখানে ছিল তারা জানতো আসলে রিমা সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর আর জ্ঞানই ফেরেনি ওর। সেটা অর্ণবকে বলতে সমস্যা ছিল, কারণ রিমার তো চাবির ব্যাপারে জানার কথা না। মনে মনে অবশ্য আমার একটা সন্দেহ ছিলই যে অর্ণব বিশ্বাস করবে কিনা, কিন্তু লোভ যে মানুষকে অন্ধ করে দেয়। ও আরও একটা জিনিস বলে দিই,
যেটা শুনলে তোমরা বুঝতে পারবে যে এই লোকটা কত বড় একটা শয়তান। আমাকে যখন পুজোর শাড়িটা দিয়েছিল তখনও আমি ভেবেছিলাম ও শুধু আমার সাথে নাটক করছে। বারবার করে খালি বলছিল অষ্টমীর দিন ওই শাড়িটা পরে অঞ্জলি দিতে। তখন আমি নিজের জীবন বাঁচাই কিভাবে সেই নিয়েই চিন্তায় ব্যস্ত, খেয়ালই করিনি। কিন্তু পরে বুঝলাম আসলে ওই শাড়িটাই ছিল খুনির ইন্ডিকেটর। বাড়িতে দুজন একদম একই রকম দেখতে যমজ বোন, তাই খুনিকে শুধু ছবি পাঠালে লাভ নেই। তাই মনে হয় আমার ছবির সাথে সাথে শাড়ির ছবিটাও পাঠিয়ে দিয়েছিল। সোজা হিসেব, যে ওই শাড়িটা পরে থাকবে তাকেই সরিয়ে ফেলতে হবে রাস্তা থেকে। আমি তখন বুঝতে পারিনি, পারলে কোনোদিনও রিমাকে ওই অভিশপ্ত শাড়িটা পরতে দিতাম না। সেদিন হঠাৎ কি যে হলো, রিমা আমার খাটের ওপর শাড়িটা দেখে পরতে চাইলো। এমনিতেও কোনোদিনও শাড়ি পরতে চায় না, আর আমারও অর্ণবের দেওয়া শাড়ি পরার একেবারেই ইচ্ছে ছিল না, তাই ওকেই দিয়ে দিলাম। একদিক দিয়ে দেখতে গেলে রিমার মৃত্যুর জন্য আমিও দায়ী। রিমা মারা যাওয়ার পরে বুঝতে পারলাম অর্ণব দেশের বাইরে থাকলে কি হবে, ওর কন্ট্যাক্টস অনেক দূর অব্দি ছড়ানো। অর্ণব যদি একবার খবর পায় যে আমি বেঁচে গেছি, তাহলে আমার বিপদ হবেই। তখন মার কি হবে? আর রিমার খুনের প্রতিশোধটাও নেওয়া হবে না। তাই বাধ্য হয়েই রিমা সেজে থাকলাম। আমার আসল পরিচয় জানতো শুধু 4 জন। যমজ বোন যতই একরকম দেখতে হোক না কেন, যারা ছোটবেলা থেকে দেখছে তারা ঠিকই বুঝতে পারে। তাই মা, উমা মাসি, রুদ্রমেশো সবই জানতো। আর জানতো সৌম্যদাকে তো জানাতেই হতো। ওদের বিয়ে হওয়ার কথা ছিল। আজকে অবশ্যই সৌম্যদাকে থ্যাঙ্কস জানাতেই হবে। শুধুমাত্র রিমার খুনিকে শাস্তি পাওয়ানোর জন্যই ও এতটা রিস্ক নিল। না হলে অর্ণবের মতো একজন ক্রিমিনাল যে কতটা ডেঞ্জারাস হতে পারে আমরা সবাই জানি। আর আমার নকল রিমার হাজবেন্ড সাজারও অ্যাক্টিং করলো। থ্যাংক ইউ সো মাচ সৌম্যদা। দেওয়ালে পাশাপাশি ডান দিকে মা আর বাঁ দিকে রিমার বড় সোনালী ফ্রেমে বাঁধানো ছবি দেখে মনে হচ্ছে যেন জীবন্ত, এখনই যেন কথা বলে উঠবে। সোমা এসে মায়ের ছবিতে একটা প্রণাম করে রিমার ছবির সামনে দাঁড়ালো। ছবির মুখ আর সোমার মুখ ফ্রেমের কাঁচের এপার ওপার সব এক হয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সোমা। সেবার অষ্টমীতে যে গল্পটা শুরু হয়েছিল, আজ 13 বছর পর 2030-এর অষ্টমীতে এসেই গল্পটা শেষ হলো। কি অদ্ভুত, তাই না? ফ্রেমের কাঁচে আরেকটা ছায়া দেখতে পেল সোমা। সৌম্যদা হালকা হেসে বলল, কি এবার রাত্রিরে শান্তিতে ঘুম হবে তো? ওরা তো অর্ণবকে একেবারে অ্যারেস্ট করে নিয়ে গেছে। ওর যা কাজকর্মের লম্বা লিস্ট, এই জন্মে আর ছাড়া পাবে বলে মনে হয় না। সোমা এবার একটু হেসে বলে, দুর্গাপুজোয় অসুর বধের থেকে ভালো আর কি হতে পারে বলো? একদম ঠিক। আচ্ছা, আমি উমা মাসির অ্যাপার্টমেন্টে কিছু লিগ্যাল পেপার সাইন করতে যাচ্ছি, তুমি যাবে নাকি? না, তুমি যাও, আমার ভাল লাগছে না। ঠিক আছে, একজন গেলেই হবে। চলে যেতে যাচ্ছিল সৌম্য, হঠাৎ কি মনে হওয়াতে সোমা বলে, রিমার এই ছবিটা কি সুন্দর, তাই না? সে বছর সপ্তমীর দিন তোলা, প্র্যাকটিক্যালি রিমার শেষ ছবি। বড় করে বাঁধিয়ে আরো জীবন্ত লাগছে। সৌম্যদা, ছবিটা তুমি নিয়ে যাও, তোমার কাছে বেশি মানাবে। সৌম্য একটা ছোট্ট নিঃশ্বাস ছাড়ে, তারপর সামান্য যেন চোয়ালটা শক্ত হয়ে যায় ওর। বলে, না থাক। ছ্যাঁচ করে ওঠে সোমার মন। সৌম্য রিমার ছবি নিতে না করলো এমনি, নাকি ও কিছু জানে? কিন্তু সেটা কিভাবে পসিবল?
অনেকক্ষণ ধরে স্নান করলো সোমা। মনে হলো শুধু কালকে সারা রাতের ক্লান্তিই নয়, যেন ধুয়ে মুছে যাচ্ছে এত বছরের টেনশন, ক্লান্তি, রাগ। যেন স্নানের সঙ্গে সঙ্গে বাথরুমে ড্রেন দিয়ে বেরিয়ে যাচ্ছে সব কিছু। এত বছর পর আজ সৌম্যদার মতো সেও অঞ্জলি দেবে। নতুন জামা কাপড় পরে এলিভেটরে এসে উঠল সোমা। সৌম্যদা মনে হয় এখনো উমামাসির অ্যাপার্টমেন্টেই আছে। নিচে নেমে এলিভেটর থেকে বার হলেই সামনে সিঁড়িটা দেখা যায়। এগিয়ে এসে সিঁড়িটার ওপর বসে পড়ল সোমা। 13 বছর আগে ঠিক এই সিঁড়িটাতেই পড়েছিল রিমা। রক্তে ভেসে যাচ্ছিল চারদিক। মুখ মাথা ফেটে গিয়ে আর কিচ্ছু চেনা যাচ্ছিল না। সঙ্গে সঙ্গে ভেসে আসছিল মায়ের সন্তান হারানোর আত্মচিৎকার। সেই মুহূর্তে খুব আফসোস হয়েছিল সোমার, কিন্তু আর কিচ্ছু করার ছিল না। এখনো দৃশ্যগুলো চোখের সামনে দেখতে পায় ও। সেদিনের কথাগুলো মনে পড়ে যেতে শিউরে উঠে চোখ বুজল সোমা। কতক্ষণ কেটে গেছে কে জানে, ওইভাবেই বসেছিল ও। হঠাৎ এলিভেটরের শব্দে চটকা ভেঙে গেল। ডোর খুলে যেতে সৌম্যকে বার হতে দেখলো এলিভেটর থেকে। সৌম্য সোমাকে দেখতে পেয়েছে, এগিয়ে এসে বলল, বাবা, এত সকালেই রেডি? এখনো তো অঞ্জলির দেরি আছে। সোমা বলল, তোমাদের কাজ হলো? হ্যাঁ, এই হলো। বড্ড টায়ার্ড লাগছে বুঝলে, আবার রেডি হয়ে প্যান্ডেলে যেতে হবে। চলি, বাই। চলে যেতে যাচ্ছিল সৌম্য। সিঁড়ি থেকে উঠে দাঁড়ালো সোমা। এগিয়ে গিয়ে দাঁড়ালো সৌম্যর সামনে। তারপর ওর দিকে সোজা তাকিয়ে প্রশ্ন করলো, তুমি রিমার ফটোটা নিতে না করলে যে, সেটা কি এমনি? কথাটা শুনে একটা অর্থপূর্ণ হাসি হাসলো সৌম্য। সোমার আর কিছুই বুঝতে বাকি থাকলো না। ওই হাসিটার একটাই মানে হতে পারে। পা থেকে মাথা পর্যন্ত একটা শিহরণ খেলে গেল সোমার। এবার সোজাসুজি প্রশ্নটা করেই ফেলল, তুমি জানতে? সৌম্য একটা শুকনো হাসি হেসে বলল, জানতে পারতাম না, যদি না সেদিন অষ্টমী হতো। তোমাদের সকালে উঠতে কষ্ট হয় বলে রিমা আমাকে আগের দিনই বলেছিল অষ্টমীর দিন সকাল সকাল যেন আমি ওকে ফোন করে তুলে দিই। তুমি যখন অর্ণবের দেওয়া শাড়িটা নিজেই জোর করে রিমাকে পরতে দিতে এলে ওর ঘরে, তখন আমি ফোনেই ছিলাম। তখন আমার মাথায় অবশ্য কিছু স্ট্রাইক করেনি। অবশ্য আমি জানতাম তুমি রিমাকে খুব ভালোবাসলেও রিমা মনে মনে তোমাকে একদম পছন্দ করে না। শুধু দেখতে একরকম হলেই তো মানুষ একরকম হয় না। তুমি ছোটবেলা থেকেই রিমার চেয়ে অনেক বেশি স্ট্রং, স্মার্ট, সাহসী, পড়াশোনা, খেলাধুলাতে সবকিছুতেই অনেক ভালো। ফলে সব জায়গায় রিমার থেকে তোমার কদর অনেক বেশি। রিমা বেশি মিশতে পারত না, তাই তোমার মতো অত বন্ধু বান্ধব ওর ছিল না। আর এটাও ঠিক যে তুমি ওকে ভালোবাসলেও ও ঠিক কি ফিল করতো সেই নিয়ে তোমারও কোনো মাথা ব্যথা ছিল না কোনোদিন। তাই আমাকেই ও সব মনের কথা বলতো। তুমি যখন অর্ণবের আসল চরিত্রের কথা রিমাকে বিশ্বাস করে বলেছিলে, ও তোমাকে মুখে কি বলেছিল জানি না, তবে ওর মাথায় একটা প্ল্যান এসেছিল। ভেবেছিল এই সুযোগে তোমাকে সরিয়ে দিলে কেমন হয়। সবাই অর্ণবকেই সন্দেহ করবে, কেউ রিমা যে এই কাজটা করতে পারে ভাবতেও পারবে না। আমাকে একদিন বলেও ছিল, অর্ণবদা যদি সোমাকে সত্যি সত্যিই মেরে ফেলে কেমন হবে বলো? সবকিছু একা আমাদের। এই কথা শুনে আমি প্রচন্ড রেগে যাই। ও তখন হেসে বলেছিল মজা করছে, কিন্তু মজা যে ও করছে না সেটা তখন বুঝতে পারিনি। সিবলিং রাইভেলারি ব্যাপারটা খুব কমন। ছেলে মেয়েদের মধ্যে একজন বেশি অ্যাটেনশন পেলে আরেকজনের একটু খারাপ লাগতেই পারে, কিন্তু তা বলে ও যে নিজের বোনকে সত্যি সত্যি খুন করার প্ল্যান করতে পারে, এটা এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এমন একটা স্বার্থপর হিংসুটে মানুষকে ভালোবেসেছিলাম আমি,
যার নিজের বোনকে খুন করতেও হাত কাঁপে না। প্রথমে বুঝিনি, রিমা মারা যাওয়ার পর তুমি যখন বললে যে শাড়িটা রিমা তোমার কাছ থেকে পরার জন্য চেয়েছিল, তখন মনে মনে অবাক হয়ে গেছিলাম। কাউকে কিছু বলিনি বটে, কিন্তু শুধু ভাবছিলাম তুমি মিথ্যে কথা বলতে গেলে কেন। তারপর যখন দুয়ে দুয়ে চার করা শুরু করলাম, আর কিচ্ছু বুঝতে বাকি থাকলো না আমার। 2017 অষ্টমীর দিন সকালে যে লোকটাকে আমি দেখেছিলাম, সে মোস্ট প্রবাবলি তোমাকে খুন করার জন্য অর্ণবের নয়, রিমার ভাড়া করা খুন, তাই না? কোনো উত্তর দেয় না সোমা, শুধু মাথাটা নিচু করে। মনে পড়ে যায় সেবার সপ্তমীর দিন সন্ধেবেলা ঠাকুর দেখতে বেরিয়ে নিজের ছবি তোলার জন্য রিমা ফোনটা দিয়েছিল সোমাকে। ছবি তুলতে তুলতে ভুল করে সেই সময় খুব একটা পপুলার মেসেজিং অ্যাপ্লিকেশনে টাচ হয়ে গিয়ে অ্যাপ্লিকেশনটা খুলে যায়। একটা নির্দিষ্ট কন্ট্যাক্টে চোখ আটকে গেছিল সোমার। কন্ট্যাক্টের সমস্ত মেসেজ ডিলিট করা, শুধু লাস্ট 5 মিনিটে যে মেসেজগুলো এসেছে সেগুলো ডিলিট করা হয়নি, কারণ ফোনটা ছিল সোমার কাছে। তবে সেই মেসেজ পড়েই জানতে পারে সে কালকেই সেই দিন, তার জন্য নির্দিষ্ট লোকের কাছে টাকা পর্যন্ত পৌঁছে গেছে। মনে মনে হেসে ফেলে সোমা। বারে তার কপাল, একজন তার হাজবেন্ড, আরেকজন তার নিজের বোন। দুজনেই তাকে খুন করার প্ল্যান করেছে, তাও আবার কোইন্সিডেন্টালি একই দিনে। তারপরেই দপ করে জ্বলে ওঠে প্রতিহিংসার আগুন। এই দুটো মানুষকেই সে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসত, আর এরাই কিনা তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো। ছাড়বে না ও, একজনকেও ছাড়বে না। তখনই ডিসিশনটা নিয়ে নিয়েছিল সোমা। অষ্টমীর দিন সকালে সে নয়, মরবে রিমা, আর তার জায়গায় রিমা হয়ে বেঁচে থেকে অর্ণবের হাত থেকে মুক্তি পাবে সোমা। আর যদি মা দুর্গার আশীর্বাদে শয়তানটাকে কোনোদিন বাগে পায়, তাহলে রিমার খুনটাও চাপিয়ে দেবে ওর ঘাড়ে। আজ এত বছর পর এসে ওর ইচ্ছে পূরণ হয়েছে। অবশ্য সেবারও সোমার প্ল্যান মতোই সব ঠিকঠাক হয়েছিল। এলিভেটর খারাপ থাকায় একসঙ্গে সিঁড়ি দিয়ে নামছিল দুজনে। হঠাৎ মনে পড়েছে এইভাবে রিমাকে বলল সোমা, তোর ফোনটা একটু দিবি? আমার ফোনটা ফেলে এসেছি, একটা ইম্পর্টেন্ট কল করতে হবে। ফোনটা নিয়ে রিমাকে বলে, তুই নাম, আমি আসছি। রিমা দুটো সিঁড়ি নামতেই পেছন থেকে ধাক্কা মারে সোমা। বরাবরই রিমার থেকে অনেক স্ট্রং সে, তার উপর শাড়ি টাড়ি পায়ে জড়িয়ে আর টাল সামলাতে পারেনি রিমা, সোজা গড়াতে গড়াতে নিচে পড়ে। দৃশ্যটা দেখে নিয়ে তাড়াতাড়ি অ্যাপার্টমেন্টে ফিরে যায় সোমা। আবার একটু বাদে নেমেও আসে, যেন মায়ের কান্না আর সৌম্যদার চেঁচামেচি শুনেই নেমে এসেছে। অবশ্য তার আগে রিমার ফোনটা থেকে কাজটা সে ক্যান্সেল করতে চায় বলে মেসেজে জানিয়ে দিয়েছে। লোকটা টাকা তো পেয়েই গেছিল, তাই অসুবিধার কোনো প্রশ্নই ওঠে না। কাজটা করতে হবে না দেখে ফিরে যায় রিমার ভাড়া করা কিলার। মাথা নিচু করেই আস্তে আস্তে সৌম্যকে জিজ্ঞাসা করে সোমা, আর কে জানে? সৌম্য একটা রহস্যময় হাসি হেসে বলে, বোধহয় আর দুজন। কারা? যারা চিরকাল সবই জানে। উমা মাসি, রুদ্রমেশো। কোনো উত্তর দেয় না সৌম্য, শুধু রিস্টওয়াচটার দিকে একবার তাকায়। সোমা জিজ্ঞাসা করে, পুলিশকে জানালে না কেন? আর সব কিছু জেনে আমার হেল্পই বা করলে কেন সৌম্যদা? আমি তো সবসময় তোমার আর রিমার বিয়ের এগেনস্টেই ছিলাম। সৌম্য এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কোনো কিছুর কোনো প্রমাণ নেই। তোমাকে যা বললাম সবটাই তো আমার থিওরি।
হ্যাঁ, পুলিশকে জানালে হয়তো ওরা প্রমাণ খুঁজে বার করতো, কিন্তু জানালাম না। ওই যে তুমি তখন বলছিলে না অসুর বধের কথা, বহু বছর আগে রাগের মাথায় অমানুষের মতো আমার এক বন্ধুকে অকারণে প্রায় খুনই করে ফেলেছিলাম। তার জন্য অবশ্য জেলও খাটি, কিন্তু প্রায়শ্চিত্তটা আর করা হয়নি। তুমি আমার বিরুদ্ধে ছিলে, কিন্তু আমার তোমার উপর কোনো রাগ নেই, কারণ অর্ণবের সাথে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট হয়ে গেছিল। আমার মতো কারোর সাথে বিয়ে করে রিমার জীবনটাও নষ্ট না হয়ে যায়, তাই ভয় পেতে তুমি। ভয় পেতে কারণ রিমাকে খুব ভালোবাসতে বলি, তাই ওর বিশ্বাসঘাতকতাটাও সহ্য করতে পারোনি। আমিও কিন্তু রিমাকে খুব ভালোবাসতাম, তবে আমি তোমাকেও ভালোবাসি নিজের বোনের মতো। তাই বোধহয় সেদিনের অপরাধের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলাম তোমাকে হেল্প করে। আর তাছাড়া অর্ণবের মতো একটা ক্রিমিনালেরও তো ধরা পড়াটা দরকার ছিল। তুমি তখন অসুর বধের কথা বলছিলে না? আচ্ছা বলো তো, অসুর কি শুধু বাইরেই থাকে, আমাদের নিজেদের ভেতরে থাকে না? সমাজের অসুরগুলোর সঙ্গে সঙ্গে নিজেদের ভেতরের অসুরগুলোকেও তো বধ করাটা খুব দরকার। আর তার জন্য দুর্গাপুজোর চেয়ে ভালো সময় আর কি হতে পারে, তাই না? চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল সোমার। রিমাকে সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর এই এত বছরে আফসোস হয়েছে বহুবার, কিন্তু রিমাই তো ওকে আগে খুন করতে চেয়েছিল, তাই একবারও কষ্ট হয়নি ওর জন্য। এই প্রথম প্রতিহিংসার কালো মেঘ সরে গিয়ে যেন শরতের সাদা মেঘ ভেসে উঠল মনের আকাশে। নিজের খুব ভালোবাসার আপন যমজ বোন, যার সাথে একসঙ্গে ওই পৃথিবীর আলো দেখেছিল, তার জন্য এই প্রথম কষ্ট হলো ওর। সৌম্য দুপা এগিয়ে এসে আলতো করে ডান হাতটা রাখলো সোমার মাথায়, তারপর বলল, ভালো থাকিস, আর যখনই দরকার পড়বে এই দাদাটাকে হেল্প করার জন্য পাবি। চলি রে। এতক্ষণে সৌম্যর দিকে আবার তাকালো সোমা। দেখলো সৌম্যর চোখ দুটোও জলে ভরে আছে। নিঃশব্দে বিল্ডিং থেকে বেরিয়ে গেল সৌম্য। খানিকক্ষণ বাদে রাস্তায় নামলো সোমা। পূব আকাশ লাল করে সূর্য উঠেছে, পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে, দূরে মাইকে ভেসে আসছে অষ্টমীর পবিত্র মন্ত্র। রাস্তা এখন বেশ শুনশান। সারা রাত ঠাকুর দেখে আনন্দ করে লোকজন এখন ক্লান্ত, সবাই ঘুমোচ্ছে বোধহয়। একটু পরেই স্নান সেরে নতুন জামা কাপড় পরে সবাই যাবে প্যান্ডেলে অঞ্জলি দিতে। রাস্তাটা সামনে গিয়ে বাঁক নিলেই বড় রাস্তার মোড়। সেখান থেকে ডান দিকে একটু এগোলেই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের পুজোর প্যান্ডেল। প্যান্ডেলে গিয়ে বসে অঞ্জলির জন্য অপেক্ষা করবে কি, নাকি মোড়ের বাঁ দিকে গেলেই রেন্টাল কারের পাস কাউন্টার, সেখান থেকে গাড়ি নিয়ে যাবে থানায়। চিন্তা করতে থাকে ও। ভোরের বাতাস গায়ে মাখতে মাখতে, পাখি কিচিরমিচির আর মন্ত্রধ্বনি শুনতে শুনতে বড় রাস্তাটার মোড়ে এসে পা দেয় সোমা।